একটু দেরি হয়ে গেল, আমি একটু স্লাইডটা ওপেন করি। আচ্ছা, আপনাদের আইটি কি কো টিচার যিনি আর একজন যিনি টিচার, ওনার কি ক্লাস শুরু হয়েছে বাই এনি চান্স? জি স্যার। ওনার কোনো ক্লাস শুরু হয়েছে না? কোন চ্যাপ্টারটা আপনি শুরু করেছেন? চ্যাপ্টার 1 স্যার। চ্যাপ্টার 1? জি স্যার। তাহলে তো রিপিটেশন হয়ে যাচ্ছে না আমি যেটা করলাম। আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ, আমি জাস্ট ডিএসএস পর্যন্তই আসলে চাচ্ছিলাম যে আমি করাই দিই। সো হোয়াট আই উইল ডু, আমি উনি করাবেন। আমি যেটা করব যে সেগমেন্ট 5 থেকে পিছনের দিকে আসবো। হ্যাঁ, এতে যেটা হয় যে সেগমেন্ট 5টা খুব ইম্পর্টেন্ট, তো আগে একবার শেষ হওয়া থাকলে পরে রিভিশন দেওয়ার সময় সুবিধা হয়। ওকে। আর যেটা আমি বলছিলাম কি প্রথম ক্লাসে, যেহেতু প্রত্যেকটাই মোটামুটি সেগমেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং অসুবিধা নাই। আমরা সেগমেন্ট 5 আগে করে পরে 4 করলে পরে 3 করলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে। সো আমি যেটা করব যে সেগমেন্ট 5টা শুরু করে দেবো। সো উনি সেগমেন্টে 1 থেকে 2 3 আগাতে থাকুক, আমরা এদিকে সেগমেন্ট 5 থেকে, সেগমেন্ট 5টা অনেক বড়, সেগমেন্ট 5 থেকে আমরা পিছনের দিকে আসবো। ওকে। তাহলে আমরা গত ক্লাসে কি শেষ করেছিলাম, গত ক্লাসে কি আলোচনা করেছিলাম, যদি একটু জাস্ট কুইক একটা রিক্যাপ করে যাই। লাস্ট কি আলাপ করেছিলাম কেউ বলতে পারবেন? আমরা ইয়ের হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো তো করি নাই, আমরা সেগমেন্ট 1-এই ছিলাম, তাই না? সেগমেন্ট 1-এর আমরা প্রোগ্রাম নন প্রোগ্রাম ডিসিশন মেকিং আলোচনা করেছিলাম। পেয়েছি। ওকে। আমরা প্রোগ্রাম নন প্রোগ্রাম ডিসিশন মেকিং আলোচনা করেছিলাম, রাইট? করার পরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ডিএসএস সিস্টেমটা কি এবং কারা ইউজ করে এটা আলোচনা করেছিলাম। আর একটা হচ্ছে গিয়ে, ও আচ্ছা, আমার স্লাইড বোধহয় দেখা যাচ্ছে না, না সরি, স্লাইডটা শেয়ার করে দিই। স্লাইড দেখা যাচ্ছে এখন? জি স্যার। ওকে। আমরা আলোচনা করেছিলাম হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আলোচনা করেছিলাম, রাইট? যে ডিসিশন সাপোর্ট সিস্টেম কেন ইউজ করা হয়, কিভাবে করা হয়, এর মধ্যে মাল্টি ডাইমেনশনাল ডেটা আমাদের প্রয়োজন হয় যে কোনো এই ধরনের অ্যানালাইসিস বা ডিসিশন মেকিং এর জন্য। সেটার জন্য ডেটা কিউব বলে একটা টেকনোলজি ইউজ করে ডিএসএস সিস্টেম, যেখানে কিনা এই মাল্টি ডাইমেনশন এক্সাম্পল আমরা আলোচনা করেছিলাম। ইফ ইউ রিমেম্বার, যে আমরা যদি কয়েকটা পার্টিকুলার এরিয়ার একটা পিরিয়ডের সেলস যেটা অ্যানালাইসিস করতে চাই এবং সেই সেলস ডেটাকে যদি এরিয়া ওয়াইজ, ইয়ার ওয়াইজ, মান্থ ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, কাস্টমার টাইপ ওয়াইজ যদি সাজাতে চাই, তাহলে এখানে মাল্টিপল ডাইমেনশন চলে আসে, যেটা নর্মালি আমাদের স্প্রেডশিটে বা এক্সেলে বা যেটাতে আমরা 2 ডাইমেনশনাল ডেটা দেখে অভ্যস্ত, ওটাতে করা মুশকিল। ডিএসএস সিস্টেমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনে, ভার্চুয়ালি মাল্টি ডাইমেনশনের ডেটাকে ম্যানেজ করার এবং সেটা থেকে ডেটা এক্সট্রাক্ট করে অ্যানালাইসিস করার একটা ক্যাপাসিটি থাকে, যে কারণে ডিএসএস ইজ স্পেশালি মেড ফর নন প্রোগ্রাম ডিসিশন মেকিং। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, রাইট? আমরা কিছু এক্সাম্পল আলোচনা করেছিলাম যে ডিএসএস এর এক্সাম্পল কি কি হতে পারে, কারা ডিএসএস ইউজ করে, এবং লাস্টলি আমরা যেটা আলোচনা করেছিলাম, এটাকে আমরা আলোচনা করেছিলাম যে অর্গানাইজেশনে ইনফরমেশন সিস্টেমের ইউজেজ, বলেছিলাম বেশিরভাগ অর্গানাইজেশনই বিজনেস প্রসেস এন্ড অপারেশন অটোমেশনের জন্য ইউজ করে। এটা আলোচনা করেছিলাম না? কারো মনে নাই নাকি? আচ্ছা, আমার ধারণা এটা আলোচনা করেছিলাম। সো উই উইল লিভ ইট আপ টু হিয়ার। হ্যাঁ, সেগমেন্ট 1টা আমরা এই পর্যন্ত, প্রায় শেষই হয়ে গেছে, বাট সেগমেন্ট 1টা আমরা এই পর্যন্ত রেখে আমরা নেক্সট চলে যাব হচ্ছে কি সেগমেন্ট 5-এ। ওকে। সরি, আমার ছোট ছেলে মাঝে মাঝে ইন্টারাপ্ট করে ফেলে। আচ্ছা, লেটস গো টু সেগমেন্ট 5, আমরা শুরু করি। এবার আমার কথা শুনতে পাচ্ছেন তো? আমি আজকে কেন জানি কারো ফিডব্যাক পাচ্ছি না। ক্লিয়ার স্যার। ওকে, গুড।
Let's start with segment 5. Sir, your screen share has turned off. হ্যাঁ, স্ক্রিন শেয়ার টার্ন অফ হয়ে গেছে কারণ আমি যেহেতু স্লাইডটা চেঞ্জ করছি। স্লাইডটা চেঞ্জ করে নিয়ে আমি এখন সেগমেন্ট 5 দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। Yes, sir. Yes, sir. ওকে, গ্রেট। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা এখন সেগমেন্ট 5 শুরু করব। সেগমেন্ট 5 শুরু করব। সেগমেন্ট 5টা হচ্ছে কি আমাদের এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেমস। এই সেগমেন্টটা পার্টিকুলারলি আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে পার্টিকুলারলি এই সেগমেন্টটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট ফর আস দুইটা পার্সপেক্টিভেই। একটা হচ্ছে গিয়ে এক্সামের জন্য, যে এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে গিয়ে যে এর মধ্যে যে অ্যাপ্লিকেশন, তিনটা অ্যাপ্লিকেশন আমরা আলোচনা করব। একটা হচ্ছে কি ইআরপি, আমরা খুব রেগুলার নাম শুনি। একটা হচ্ছে কি সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আর একটা হচ্ছে কি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এসসিএম। এই তিনটা অ্যাপ্লিকেশনই আমরা যে কোনো ধরনের বিজনেসে থাকি, একটু বড় সাইজের অর্গানাইজেশন, একটু বড় সাইজের বিজনেসে এই তিনটা অ্যাপ্লিকেশনকে আমরা বলি হচ্ছে কি স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন। গতদিন আমি স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন কেন বলি, স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম ইউজেজ কেন বলে আলোচনা করেছিলাম, ইফ ইউ রিমেম্বার। যেটা কিনা কম্পিটিশনের কম্প্যারিজনে বা কম্পিটিশনের এগেইনস্টে বা ইন্ডাস্ট্রির এগেইনস্টে আমাদেরকে একটা কোম্পানিকে একটা অ্যাডভান্টেজ, এডিশনাল অ্যাডভান্টেজ তৈরি করে, ওইটাকে আমরা বলি হচ্ছে কি স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। এবং ওই রকম অ্যাডভান্টেজ গেইন করার জন্য যে প্ল্যান করি সেটা হচ্ছে কি আমরা স্ট্র্যাটেজি বলি। মানে গতদিন আমরা আলোচনা করেছিলাম। তো আমরা যে তিনটা অ্যাপ্লিকেশন এখানে আলোচনা করব, এই তিনটা অ্যাপ্লিকেশন হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন। সুতরাং এই তিনটা সম্পর্কে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তাহলে আসলে বড় অর্গানাইজেশনে যে কোনো ধরনের ম্যানেজমেন্ট লেভেলে একটা বড় অ্যাডভান্টেজ বা অপরচুনিটি পাওয়া যায়। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই সেগমেন্টটা। তাহলে আমরা প্রথমে টাইটেলটা নিয়ে চিন্তা করি যে এন্টারপ্রাইজ বিজনেস অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আচ্ছা একটু ধরবেন, 1 মিনিট। সরি, আচ্ছা যেটা বলছিলাম যে এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেমস, এই টাইটেলটা বোঝার জন্য এখানে তিনটা ওয়ার্ড আছে, তাই না? একটা হচ্ছে এন্টারপ্রাইজ, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে সিস্টেমস। বিজনেস সিস্টেমস, সিস্টেমস তো আমরা বুঝি। সিস্টেম হচ্ছে কি আমরা আগে আলোচনা করেছি যত ইনফরমেশন সিস্টেম আছে, সফটওয়্যার, হার্ডওয়্যার, এটার সাথে নেটওয়ার্ক, টোটালটা মিলে আমাদের ইনফরমেশন প্রসেসিং এর জন্য, ডিসিশন মেকিং এর জন্য যে সিস্টেমটা সেটটা আমরা আলোচনা করি, পুরোটা হচ্ছে কি সিস্টেমস। বিজনেস সিস্টেমস এর স্পেশালিটি কি? বিজনেস সিস্টেমস এর স্পেশালিটি হচ্ছে গিয়ে যে আমরা সাধারণত অর্গানাইজেশনে দুই ধরনের ফাংশন চিন্তা করি। একটাকে আমরা বলি হচ্ছে গিয়ে লাইন ফাংশন, একটাকে বলি স্টাফ ফাংশন। যারা এটা নিয়ে ম্যানেজমেন্টে হয়তো করে থাকবেন, যারা পড়ছেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি যে দুই ধরনের ফাংশন আমরা একটা অর্গানাইজেশনে চিন্তা করি। ফাংশন বলতে যে তারা কি ধরনের কাজ করে, একটাকে বলি আমরা লাইন ফাংশন, একটাকে বলি হচ্ছে স্টাফ ফাংশন। লাইন ফাংশন হচ্ছে ওগুলাকে বলি যেটা কিনা ডাইরেক্ট রেভিনিউতে অথবা ডাইরেক্ট কস্ট অফ গুডস সেলস অথবা কস্ট অফ সেলস এর যে যাদের ডাইরেক্ট কন্ট্রিবিউশন আছে, অর্থাৎ জিপি লেভেলে, গ্রস প্রফিট লেভেলে যেই ফাংশনগুলো ডাইরেক্টলি কন্ট্রিবিউট করে, যাদের পারফরমেন্সের উপরে একটা অর্গানাইজেশনের, একটা কোম্পানির জিপি ডিপেন্ড করে, জিপি ভ্যারি করে, তাদের ওই ফাংশনগুলোকে আমরা বলি লাইন ফাংশন। ওই ফাংশনগুলো সাধারণত কোনগুলা? সেলস, ডাইরেক্ট সেলস হচ্ছে কি ওই ধরনের ফাংশন। ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন, কারণ প্রোডাকশন যদি পারফর্ম না করতে পারে, যদি প্রোডাকশন অ্যাডিকুয়েট না হয়, যে পরিমাণ আমি সেল করতে পারবো ওই পরিমাণ ম্যানুফ্যাকচারিং যদি না হয়, তাহলে আমার আসলে এটা জিপিতে ইম্প্যাক্ট করবে, আমার টোটাল কোম্পানির আউটকামে ইম্প্যাক্ট করবে। এইরকম ম্যানুফ্যাকচারিং, সেলস, মার্কেটিং, এই ধরনের ডিপার্টমেন্টগুলোকে বা ফাংশনগুলোকে আমরা বলেছি লাইন ফাংশন। স্টাফ ফাংশন হচ্ছে কি তাহলে কোনগুলো? যেগুলো ইনডাইরেক্টলি ইম্প্যাক্ট করে ইনটু দ্য প্রফিটেবিলিটি অফ দ্য অর্গানাইজেশন। যেমন আইটি, ইনফরমেশন টেকনোলজি ইজ এ ফাংশন, ফাইন্যান্স ইজ এ ফাংশন, অডিট ইজ এ ফাংশন,
অর্গানাইজেশনের ফাংশন। বাট এই ফাংশনগুলোর পারফরমেন্সের উপরে কোম্পানির প্রফিটেবিলিটি, কোম্পানির গ্রোথ ডিপেন্ড করে, বাট সেই ইম্প্যাক্টটা ডাইরেক্ট না, ইনডাইরেক্ট, তাই না? Yes, এই sir. ফাংশনগুলোকে আমরা বলি হচ্ছে কি স্টাফ ফাংশন, এইচআর, ফাইন্যান্স, আইটি, অডিট, কোয়ালিটি, কিউএমএস, এই জাতীয় ফাংশনগুলোকে আমরা বলি হচ্ছে কি স্টাফ ফাংশন। এই লাইন ফাংশনের আরেকটা নাম হচ্ছে গিয়ে বিজনেস ফাংশন। আমেরিকান স্টাডিজে আমরা বলি এগুলিকে ডাইরেক্ট বিজনেস ফাংশন। এই জায়গা থেকে আমরা এইখানে এই ডেফিনেশনটাতে আসতে পারি, যখন আমরা বলছি বিজনেস সিস্টেমস, তখন ওই সমস্ত সিস্টেম নিয়ে আমরা আসলে আলোচনা করছি যেইগুলা ডাইরেক্টলি বিজনেসের জিপি লেভেলকে ইম্প্যাক্ট করে। তার মানে ইনফরমেশন সিস্টেমও অর্গানাইজেশনের দুই ধরনের হতে পারে, একটা বিজনেস সিস্টেমস, একটা নন বিজনেস সিস্টেমস। বিজনেস সিস্টেমস হচ্ছে গিয়ে যেগুলো ডাইরেক্টলি সেলস নিয়ে ডিল করে, ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারিং নিয়ে ডিল করে, ডাইরেক্টলি লজিস্টিক্স নিয়ে ডিল করে, যেটার উপরে কিনা ডাইরেক্ট প্রফিটেবিলিটি অর্থাৎ জিপি লেভেলের প্রফিটেবিলিটি ডিপেন্ড করতে পারে, ইম্প্যাক্ট হতে পারে। আবার সিস্টেমস এরকম হতে পারে যে সিস্টেমগুলো ডাইরেক্টলি এই ধরনের ফাংশন নিয়ে ডিল করে না, এইচআরআইএস, এইচআর ইনফরমেশন সিস্টেম, পেরোল সিস্টেম, অ্যাকাউন্টিং সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। মেবি এটা হচ্ছে ডাইরেক্টলি লজিস্টিক্স এফিসিয়েন্সি দেখে না, ইনভেন্টরি ম্যানেজ করে শুধুমাত্র, সেইগুলা হয়তো ইম্প্যাক্ট করে প্রফিটেবিলিটিতে, বাট সেটা ডাইরেক্ট না, ইনডাইরেক্ট ইম্প্যাক্ট থাকে। সেইগুলোকে আমরা নন বিজনেস সিস্টেমস বলতে পারি। তাহলে বিজনেস সিস্টেমস কোনগুলো বোঝা গেল? এবার বিজনেস সিস্টেমস ফ্রেজটুকু যদি বুঝে থাকি, তাহলে বাকি আর একটা ওয়ার্ড আছে হচ্ছে কি এন্টারপ্রাইজ। এই এন্টারপ্রাইজ ওয়ার্ডটা বিজনেসে আমরা স্পেসিফিক্যালি ইউজ করি বোঝাতে হোলিস্টিক অর্গানাইজেশন বা হোল অর্গানাইজেশন। যদি এটা একটা গ্রুপ অফ কোম্পানিজ হয়, তাহলে এন্টারপ্রাইজ বলতে এর সমস্ত স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, এসবিইউ বা ইউনিট যেগুলোকে বলি বিজনেস ইউনিট, এই সমস্ত বিজনেস ইউনিট এবং কর্পোরেট সহ পুরাটাকে আমরা বলবো হচ্ছে কি এন্টারপ্রাইজ। স্লাইডটা বোধহয় মানে ফ্রিজ হয়ে গেছে, না, ফ্রিজ হয়নি, আমি ইচ্ছা করে যাই নাই কোথাও, আমি টাইটেলের মধ্যেই আছি এখন। ওকে, থ্যাংক ইউ। টাইটেল থেকে আমরা আগালে তখন সবকিছু ক্লিয়ার থাকবে, কনসেপ্ট ক্লিয়ার হতে শুরু করবে। না, ইউ আর রাইট, মানে ঠিক আছে, বলেছেন, ভালো হয়েছে, এটা বলবেন, বাট আমি ইচ্ছা করে যাইনি। হ্যাঁ, উইল মুভ টু দ্য নেক্সট স্লাইড সুন। সো এন্টারপ্রাইজ ওয়ার্ডটা সিগনিফাইজ দ্য হোলিস্টিক অর্গানাইজেশন। ওকে, তাহলে আমরা ওই সমস্ত বিজনেস সিস্টেম নিয়ে আলোচনা করব এই সেগমেন্টে, যে বিজনেস সিস্টেমগুলো সাধারণত ডাইরেক্টলি প্রফিটেবিলিটিকে ইম্প্যাক্ট করে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে কি এইটার পুরো এন্টারপ্রাইজ ওয়াইড এটার ইউজ হয়, কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট শুধু ইউজ করে না, কোনো পার্টিকুলার ফাংশন ইউজ করে না, এটা পুরো এন্টারপ্রাইজ ইউজ করে। সেইগুলোকে আমরা বলবো হচ্ছে কি এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেম। তাহলে এই ধরনের বিজনেস সিস্টেমের মধ্যে আমরা আসলে আলোচনা করব এই সেগমেন্টে। আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি তিনটা সিস্টেমের আলোচনা আছে। একটাকে বলি আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম, একটাকে বলবো হচ্ছে কি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি, আর একটাকে বলবো হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এসসিএম। আমরা হয়তো আলাদাভাবে এই তিনটা সিস্টেমের নাম শুনে থাকবো অনেকেই, স্পেশালি ইআরপিটা তো আমরা সবাই শুনছি, যেটা আমি গত দু একটা ক্লাস আগেও আমি বলছি যে ইআরপি নিয়ে একটা মিসকনসেপশন আছে। আমরা যে কোনো সফটওয়্যারকে অনেক সময় ইআরপি বলে ফেলি, যে কোনো সফটওয়্যারকে, বিজনেসের যে কোনো অ্যাপ্লিকেশনকে আমরা ইআরপি বলে ফেলি। আমাদের দেশে এই প্র্যাকটিসটা অনেক বেশি, যে ছোটখাটো যে কোনো একটা ইনভেন্টরি সফটওয়্যার, একটা বিলিং সফটওয়্যার, এটাকে আমরা ইআরপি বলে ফেলি। বাট ইআরপি আসলে এত ছোট সফটওয়্যার না। ইআরপিও যেমন তিনটা ওয়ার্ড আছে এখানে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, আমরা আসবো এটা ডিটেইল আলোচনা, যখন ইআরপিটা আলোচনা করব তখন দেখবো যে ইআরপি আসলে ইজ আ ভেরি ভাস্ট সফটওয়্যার, ভাস্ট একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা অর্গানাইজেশনের কিছু কোর রিসোর্স, একদম বেসিক কিছু রিসোর্সের প্ল্যানিং বা ফোরকাস্ট করতে বা এফিসিয়েন্সি এনশিওর করতে ইউজ হয়। যে এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারলে এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট করে প্রফিটেবিলিটিকে, সেই সফটওয়্যার গুলাকে আমরা শুধু ইআরপি, সেই সফটওয়্যারটাকে আমরা শুধু ইআরপি বলি। সুতরাং যে কোনো লেফট অ্যান্ড রাইট এবিসিডি যে কোনো অ্যাপ্লিকেশনই বিজনেসে ইউজ হলেও এটা ইআরপি না। এখানেও এন্টারপ্রাইজ বলতে ওই হোলিস্টিক অর্গানাইজেশন বোঝানো হয়। ওকে, ওয়েলকাম টু দ্যাট। তাহলে এই তিনটা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা এই সেগমেন্টে আলোচনা করব, সিআরএম, ইআরপি এবং এসসিএম। সিআরএম, ইআরপি, এসসিএম। সো আমরা শুরু করে দিই। আমরা প্রথমে আসলে সিআরএম নিয়ে আলোচনাটা শুরু করব। ওকে, সিআরএম এই পুরাটার
এলাবোরেশন হচ্ছে গিয়ে অ্যাব্রিভিয়েশনটার এলাবোরেশন হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। উই নো কাস্টমার কি, কাস্টমার কি জিনিস আমরা জানি, যারা আমাদের কাছ Yes, থেকে sir. কেনে। আচ্ছা, বিফোর উই go to relationship management, let's explain customer a little further. কাস্টমার আসলে কে বলেন তো? It might be the single people or group of people or a organization. বিউটিফুল, বাট কারা এই সিঙ্গেল পিপল, গ্রুপ অফ পিপল বা অর্গানাইজেশন কারা? তারা কি করলে তারা কাস্টমার? Who buy our product or services. If they purchase or get টু take বাই service, অর পারচেজ আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস যদি ওনারা কেনেন বা পারচেজ করেন, একই কথা। হ্যাঁ, ওনারা কেনেন। এখন কেনেন মানে একটা ট্রানজাকশন ঘটবে, অ্যাক্রুয়াল বেসিসে অবশ্যই পরে টাকা দিতে পারে, বাট একটা ওনারশিপ ট্রান্সফার হবে, টাইটেল ট্রান্সফার হবে প্রোডাক্ট বা সার্ভিসের, এবং ওনারা একটা কনসিডারেশনের এগেইনস্টে এই ডিসিশনটা নেবেন যে ওনারা কিনতেছেন। তার মানে বায়ার হচ্ছে গিয়ে বা কাস্টমার হচ্ছে গিয়ে সেই ব্যক্তি বা সেই গ্রুপ অফ পিপল অথবা সেই অর্গানাইজেশন যারা ডিসিশন নেয় টু পারচেজ সামথিং ফ্রম মি, রাইট? yes, sir. বিউটিফুল। কনজিউমার কারা? Who যে বা যারা আমাদের পণ্য বা সেবা finally consume the কনজিউম product. করে। Who finally consume or take the service? বুক করে স্যার। এই যে সার্ভিসটা আমরা বিক্রি করলাম বা আমরা প্রোডাক্টটা বিক্রি করলাম, এই প্রোডাক্টটা যারা ভোগ করে, অর্থাৎ যারা কনজিউম করে, যারা এটাকে ইউজ করে আলটিমেটলি, তাই না? Final user of the product. অ্যাবসলিউটলি। নাও দ্য কোশ্চেন রিমেইনস, কাস্টমার আর কনজিউমার কি একই? কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে স্যার। Oh, Yes, sir, আছে স্যার। There is Yeah. huge difference. Customer Used may resell difference. the product, but consumer use the final user of the product. কাস্টমার যদি রিসেল নাও করে, He Sir, might customer. Customer, as at the same time, customer might be the consumer. অ্যাবসলিউটলি। তার মানে হিউজ ডিফারেন্স সব সময় না, কাস্টমার কনজিউমার হইতে পারে, Yeah. রাইট? Yeah. Yes, sir. গুড। একটা পয়েন্ট ক্লিয়ার হলো যে কাস্টমার ক্যান অলসো বি কনজিউমার। তার মানে এটা বোঝায় যে কাস্টমার ক্যান সামটাইমস নট বি কনজিউমার, কনজিউমার নাও হইতে পারে। Yes, yes. ওকে, Of course, sir. একটা এক্সাম্পল হয়ে যাক। আমি আমার ছোট ভাইয়ের জন্য কিছু একটা কিনে নিয়ে আসলাম। আপনি আপনার ছোট ভাইয়ের জন্য কিছু একটা কিনে নিয়ে আসলেন, মানে আপনি আপনার ফ্যামিলির জন্য কিনলেন, আপনার ফ্যামিলি ওটা কনজিউম আমি করলো, আপনি ব্যবহার কনজিউমার করতেছি না, আমার জি। না। ও এইখানে আপনি আসলে পারচেজটা করেছেন আপনার জন্যই। হ্যাঁ, সেটা আপনার ছোট ভাই কনজিউম করুক, আমার বাচ্চা কনজিউম করুক, যে করুক, আমি যদি কিনে থাকি আই এম দ্য কনজিউমার, বিকজ ইভেনচুয়ালি আমি অ্যাজ এ ফ্যামিলি এক্সট্রাক্টিং দ্য বেনিফিট, কনজিউমিং দ্য বেনিফিট। হ্যাঁ, এটা হয়তো খুব প্রপার এক্সাম্পল হলো না পার্থক্য করার জন্য। gift purchase, এইটাও একটু কমপ্লেক্স এক্সাম্পলটা, কারণ গিফট পারচেজটা হচ্ছে গিয়ে, গিফট দেয়াটা হচ্ছে গিয়ে আমার একটা স্যাটিসফ্যাকশন, ভ্যালু, আমি যে ভ্যালুটা চাচ্ছিলাম সেই ভ্যালুটা আমি পেয়েছি। আই পারচেজ সামথিং ফর গিফটিং, আই পারচেজ সামথিং ফর ইটিং, আই পারচেজ সামথিং ফর ওয়ারিং। ওকে, বাট আই এম দ্য কনজিউমার। wholesale business or dealership business. Yes, of course, this is a very typical example. একজন রিটেইলার, একজন দোকানদার যখন নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরি থেকে, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরি যে ডিপো থেকে ওরা বিস্কিট ডেলিভারি নিল, একজন দোকানদার, সেই দোকানদার আসলে বিস্কুটটা খাবে না, কনজিউম করবে না, সেটাকে প্রোডাক্ট হিসেবে কিনলো অ্যাজ মার্চেন্ডাইজ, সেটাকে বিক্রি করবে। সে কাস্টমার নাবিস্কো কোম্পানির, বাট সে কনজিউমার না। দিস ইজ এ রাইট এক্সাম্পল। আচ্ছা, এবার আমি বলি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ঔষধ কোম্পানি, তার কনজিউমার কে? মানুষ। Patient. General. জেনারেল General মানুষ। people, কাস্টমার কে? Pharmacist. ফার্মাসিউটিক্যাল স্যার, pharmaceuticals, ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাস্টমার কে? ফার্মাসি গুলা স্যার, হ্যাঁ, Pharmacy. দোকানগুলা। Pharmacy, the- দোকানদার গুলা, রাইট। ইন্টারেস্টিংলি আরেকটা সেট অফ কাস্টমার আছে,
যারা ডিসিশনটা নেয়, এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের পিছনে সবচেয়ে বেশি ইনভেস্ট করে, যাদের মার্কেটিং, ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেটিং পিপল কাদের কাছে গিয়ে সেলস পিচ করে? ডক্টর স্যার। ডক্টর। কেন? কারণ ডক্টর প্রেসক্রিপশনে যে ওষুধের নামটা লিখবে, কাস্টমার, কনজিউমার আলটিমেটলি ওই ওষুধটাই কিনবে ইন 99% কেস। তার মানে পারচেজ ডিসিশনটা, যে প্রোডাক্টটা কোনটা যাবে, এই ডিসিশনটা ডাক্তারের হাত দিয়ে হচ্ছে, রাদার দেন দ্য কনজিউমার। যেই কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য কাস্টমার আসলে দুই ধরনের, একটা হচ্ছে কি রিটেইলার, আর একটা হচ্ছে কি ডক্টর। ফার্মেসিকেও ওরা পুশ করে, ডক্টরকে ওরা পুশ করে, পেশেন্টের কাছে কোনো প্রমোশন করে না। Sir, should I say here the doctor as a influencer? ট্রু, ডক্টর ইজ ইনফ্লুয়েন্সার এক রকমের, বাট এটা আসলে ডক্টররা কখনো ড্রাগ কিনতে ইনফ্লুয়েন্স করে না। ডক্টররা কখনো আপনাকে বলবে না যে আপনি অ্যারিস্টো ফার্মার এই ওষুধটা কেনেন। Influencer here also স্যার means ওরা তো ইন্ডিভিজুয়াল ওষুধের নামই উল্লেখ করে দেয়, suggest করে। এই ওষুধটা একটা স্পেসিফিক কোম্পানির হয়ে থাকে, তাহলে তারা তো আসলে ইনফ্লুয়েন্সই করতেছে না। তারা এটাকে ইনফ্লুয়েন্স করতেছে না, তারা ডিরেক্ট করতেছে, ডাইরেক্ট ডিসিশন দিয়ে দিচ্ছে হোয়াট ইউ উইল পারচেজ। ইয়েস স্যার, ইয়েস স্যার। তারা ইনফ্লুয়েন্স করতেছে না। ইনফ্লুয়েন্স করা বলে তখন যদি আপনার স্বাধীনতা থাকে অ্যাজ এ পেশেন্ট, বা আপনার ওই বুদ্ধিমত্তা, স্বাধীনতা, নলেজ থাকে যে আমি এই ওষুধটা অপসনিনেরটা কিনবো, না অ্যারিস্টো ফার্মারটা কিনবো, না স্কোয়ারেরটা কিনবো, না ইনসেপ্টরটা কিনবো, এবং কোনটার ব্র্যান্ড নেম কি, একই জেনেরিকের কোনটার ব্র্যান্ড নেম কি, কত মিলিগ্রাম আপনার এই ওষুধটা লাগবে। এই নলেজ যদি আপনার থাকতো তাহলে আপনার হাতে আসলে অপশন বা পাওয়ার আছে সাধারণ মানুষের হাতে, বাট সেটা আসলে নাই। এই ডিসিশনটা মেড হয়ে যায় প্রেসক্রিপশন এন্ডে। আমি শুধু ফার্মেসিতে প্রেসক্রিপশন নিয়ে দিয়ে বলি 99% কেসে, এক্সেপশন ছাড়া 99% কেসে আমরা শুধু দিয়ে বলি যে এই ওষুধটা দেন। তাহলে ওষুধের সেলের ডিসিশনটা, নাম্বারের ডিসিশনটা হয়ে গেছে আসলে ডাক্তারের টেবিলে। ওকে, Yes, sir. এইটা যদিও খুব ফর্মাল স্ট্রাকচার্ড ওয়ে অফ সেল না, বাট কনসেপচুয়ালি ইট ইজ অ্যান অ্যানালজি টু আন্ডারস্ট্যান্ড যে কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যালি সেল এমন ভাবে হয় যে কোথায় কাস্টমার আর কোথায় কনজিউমার দুইটাকে আলাদা করা, এইভাবে করে আলাদা করতে হয়। ওকে, আমি এক্সাম্পলটা তুললাম এই কারণে। বাট টিপিক্যালি আমরা ডিফারেন্সিয়েট করি এই ডিলারশিপ দিয়ে, রিটেইলারশিপ দিয়ে, যে আমার রিটেইলার হচ্ছে গিয়ে কাস্টমার বাট নট কনজিউমার। আবার এনজিও যদি ধরেন, একটা এনজিও, সে কৃষকদেরকে সহজ মূল্যে বা কৃষকদের বিনামূল্যে পাম্প দেয়, সেচ পাম্প দেয়। সে সেচ পাম্পটা কেনে হইতেছে গিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে, পেট্রোলের কাছ থেকে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে। এনজিও কেনে ডোনেশন পাওয়া টাকা দিয়ে, কিনে কি করে, কাকে দেয়? বেনিফিশিয়ারি হচ্ছে গিয়ে কৃষক। কৃষকেরা, Farmers. তার মানে কাস্টমার কে, কনজিউমার কে, দুইটা আলাদা না? আমার এনজিও আর Yes, sir. কনজিউমার ফার্মার। Absolutely. So there is the difference between customer and consumer. So এটা বিভিন্ন মডেলে হইতে পারে, বিভিন্ন ভ্যারিয়েশন হইতে পারে, এটা কোনো সিঙ্গেল এক্সাম্পল, সিঙ্গেল কোনো প্যাটার্ন নাই। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার, কনজিউমার আর কাস্টমার কারা, রাইট? Yes, sir. নাও এখন আমরা কোন রিলেশনশিপ নিয়ে কথা বলতেছি? কনজিউমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট না কাস্টমার? Customer relationship. কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তার মানে এর সাথে বাইং ডিসিশন অ্যাসোসিয়েটেড আছে। Yes. ওকে, ওকে, এই কারণে আমি এই আলোচনাগুলো করে আসলাম যাতে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। এবার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আমি একটা সেন্টেন্স এখানে লিখছি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ এ কালচার দেন এ সফটওয়্যার। যতটা না একটা সফটওয়্যার, তার চেয়ে বেশি একটা অর্গানাইজেশনের জন্য ইটস এ কালচার। নাও কামস দ্য ওয়ার্ড, হোয়াট ইজ কালচার ফর অর্গানাইজেশন? অর্গানাইজেশনাল কালচার কি জিনিস? Culture is a set of activities or values or belief that an organization hold. Organizational Good, norms, good. values, behavior, Norms, values, behavior, আর behavior, of okay, employees. Belief. belief, fantastic, সুন্দর সুন্দর ওয়ার্ড। এবার আসি ভ্যালুজ। আপনারা একটা ওয়ার্ড বলছেন তাই না, ভ্যালুজ, আর একটা ওয়ার্ড হচ্ছে বিলিফ। দুটোর মধ্যে পার্থক্য কি?
আমি এগুলা এগুলো একটু ট্যানজেন্ট আলোচনা, হ্যাঁ, এগুলো এগুলো আমাদের সাবজেক্টের আলোচনা না, বাট আমি স্টিল যেহেতু আলোচনাগুলো চলে আসছে এমন এক্সপেরিয়েন্স এবং ভ্যালু knowledge বলতে আমরা যেটা বুঝি যে মূল্যবোধ, আর বিলিফ মূল্যবোধ। যেটা এটা বিশ্বাসের দিক থেকে আসলে চলে আসে। আচ্ছা, অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা এমপ্লয়ির বিলিফ কি বা একটা অর্গানাইজেশনের বিলিফ কি? They are the part of the organization. এটা হচ্ছে কি কনফিডেন্স যে আমি এই পার্টের অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের পার্ট, এই পার্টের অর্গানাইজেশন, এই পার্টের এই অর্গানাইজেশনের পার্ট। বাট বিলিফ হচ্ছে গিয়ে এরকম জিনিস যে হ্যাঁ, বিলিফ হচ্ছে গিয়ে যে আমরা যদি রাইট ওয়েতে বিজনেস করি উই উইল প্রসপার, অথবা বিলিফ হচ্ছে গিয়ে সব সময় কম্পিটিশনকে যদি হারাইতে না পারি কন্টিনিউয়াসলি তাহলে আমরা টিকবো না। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনাল বিলিফ, এটাকে বলে একটা অর্গানাইজেশনাল বিলিফ, যে অর্গানাইজেশন কি ধরনের নীতিতে প্রতিষ্ঠিত, কি ধরনের প্রিন্সিপালে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে কি একটা অর্গানাইজেশনের বিলিফ সিস্টেম অর্গানাইজেশনের। ওকে, যে অর্গানাইজেশনটা বিলিভ করে যে দে আর নাম্বার ওয়ান বিকজ দে এনশিওর কোয়ালিটি, হাইয়েস্ট কোয়ালিটি। দিস এ বিলিফ সিস্টেম, যে আমরা সবচেয়ে ভালো কোয়ালিটি প্রডিউস করি বলে আমরা নাম্বার ওয়ান। কিন্তু অন্য আরেকটা কোম্পানি একই ইন্ডাস্ট্রিতে তারা বিলিভ করে আমরা সবচেয়ে বেশি সংখ্যায় সেল করি বলে আমরা নাম্বার ওয়ান। আমি বুঝাতে পারছি যে কোম্পানি এ Yes, sir. কোম্পানি বি দুইজনের দুইটা বিলিফ আমি বলতেছি। কোম্পানি এ বিলিভ করে যে উই প্রডিউস দ্য হাইয়েস্ট কোয়ালিটি প্রোডাক্ট ইন দ্য মার্কেট, আমাদের চেয়ে এত বেটার কোয়ালিটিতে কেউ বাড়াতে পারে না, সো উই আর নাম্বার ওয়ান। নোবডি ক্যান ডিনাই। সে যদি এটা বিলিভ করে যে আমরা নাম্বার ওয়ান বিকজ হাইয়েস্ট কোয়ালিটি আমরা দিই, কেউ কি ডিনাই করার আছে? করার নাই। নো স্যার। কোম্পানি বি বিলিভ করে যে আমরা সবচেয়ে বেশি পরিমাণ সেল করি এই প্রোডাক্ট এই মার্কেটে, সো উই আর নাম্বার ওয়ান। ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে না যে সেরা হওয়া আর হচ্ছে কি এক নাম্বার হওয়া, সো ইট ইজ অলওয়েজ ডিবেটেবল। ওই যে ঢেউটিনের অ্যাডভার্টাইজমেন্ট হয় টেলিভিশনে, হ্যাঁ, যে সেরা হওয়া আর এক নাম্বার হওয়া। তো সেরা আর এক নাম্বার ওখানে ডিফারেন্ট হিসেবে দেখানো হয়েছে, বাট এই ডিফারেন্সিয়েশনটা ইজ অলওয়েজ ডিবেটেবল। এক একজন এক এক ভাবে বিলিভ করতে পারে, দ্যাট ইজ হোয়াট ইজ বিলিভ। আর ভ্যালুজ হচ্ছে গিয়ে বিলিফ সহ ইনক্লুডস দ্য বিলিফ। ভ্যালুজ হচ্ছে গিয়ে এই যে কোয়ালিটি, আমরা এক নাম্বার কোয়ালিটি, আমরা সবচেয়ে ভালো কোয়ালিটি প্রডিউস করি বলে আমরা এক নাম্বার বা আমরা শ্রেয়া, এই যে বিলিফটা, এই বিলিফের পিছনে যে ভ্যালুটা কাজ করে সেই ভ্যালুটা হচ্ছে কোয়ালিটি বলে একটা ভ্যালু কাজ করে। যে আমরা কোয়ালিটি হচ্ছে কি আমাদের একটা ভ্যালু সিস্টেম, আমাদের হচ্ছে ভ্যালু, আমরা যাই করব উই উইল মেইনটেইন কোয়ালিটি, উই উইল এনশিওর বেস্ট কোয়ালিটি, দ্যাটস এ ভ্যালু, যেটা অর্গানাইজেশনের সবার ভিতরে যদি ইনজেক্ট করে দেওয়া হয় তাহলে অর্গানাইজেশন সমস্ত কোয়ালিটি লিস্টের মধ্যে চেক চিন্তা করুন আমরা কোয়ালিটি কাজ করতেছি তো, প্রফিট বাড়ানোর জন্য কোয়ালিটি কম্প্রোমাইজ করতেছি না তো, তাড়াতাড়ি করার জন্য কোয়ালিটি কম্প্রোমাইজ করতেছি না তো, দ্যাট ইজ আ ভ্যালু। সো ভ্যালুগুলো সাধারণত হয় কোয়ালিটি, সেফটি, এথিক্স, এথিক্যাল, তারপর হচ্ছে গিয়ে ইনোভেশন। এটা একটা ভ্যালু, যে আমরা যা কিছু করব কাজ, ভ্যালু হচ্ছে এমন জিনিস, একটা গাইডিং প্রিন্সিপাল বলে একটা অর্গানাইজেশনের, যে যা কিছু আমি করব তার মধ্যে ইনোভেশনটা একবার চেষ্টা করবো এটার ভিতরে ইনোভেটিভ ওয়েতে করতে। আমি যেমন যত অর্গানাইজেশন আমি তৈরি করি বা আমি লিড করি, হ্যাঁ, বিকজ আই মেন্টর এ লট অফ অর্গানাইজেশনস এন্ড আই হ্যাভ বিল্ট আ নাম্বার অফ অর্গানাইজেশনস, হ্যাঁ, বেশ কিছু অর্গানাইজেশন বিল্ড করছি আমি, করার সৌভাগ্য হয়েছে। সমস্ত অর্গানাইজেশন আমি যখন টিম বিল্ড করি, যখন অর্গানাইজেশন বিল্ড করি, আমি একটা সেট অফ ভ্যালু আমি নিজে ইনকালকুলেট করার চেষ্টা করি। আমি সবসময় আমার বানানো একটা সেট অফ ভ্যালু, আমি সবসময় বলি ABCDE সহজে মনে রাখার জন্য, কারণ ভ্যালু সমস্ত কোম্পানিতে থাকে, মেজরিটি কোম্পানিতে, বেশিরভাগ কোম্পানিতে ভ্যালু থাকে, ওটা ওই ব্রোশিয়ারের মধ্যে পাওয়া যায়, তাদের প্রোফাইলের মধ্যে পাওয়া যায়, কোম্পানি প্রোফাইলে পাওয়া যায়, দেয়ালে টাঙানো পাওয়া যায়, বাট মানুষের মনের মধ্যে পাওয়া যায় না, এমপ্লয়ীদের ভেরি রেয়ার। হ্যাঁ, ম্যাক্সিমাম এই সমস্ত ভ্যালু, ভিশন, মিশন এগুলো দেয়ালে টাঙানো থাকে, খুব ওয়েবসাইটের মধ্যে থাকে, বাট এমপ্লয়ীদের মনের মধ্যে থাকে না, এন্ড দ্যাটস আ বিগ প্রবলেম।
ভ্যালু আসলে কাজ করে না, ভ্যালু ফেল করে। তো আমি এই জন্য মনের মধ্যে ঢুকানোর জন্য সাধারণত এই কাজটা করি, এ বি সি ডি ই 5টা অ্যালফাবেট দিয়ে 5টা ভ্যালুর কথা বলি, এটা আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। এতে আমি বলি সাধারণত অ্যাচিভিং, অ্যাচিভিং ভ্যালুটা হচ্ছে কি উই অ্যাচিভ টু প্ল্যান, উই অ্যাচিভ হোয়াট উই প্ল্যান অ্যান্ড উই প্ল্যান টু অ্যাচিভ, এটাকে আমি বলি অ্যাচিভিং। দ্যাট ইজ প্ল্যান এবং এক্সিকিউশনের মধ্যে যাতে গ্যাপ না থাকে, অর্থাৎ আমি যা প্ল্যান করব তা আমি অ্যাচিভ করব, আর আমি যা অ্যাচিভ করতে পারবো তাই আমি প্ল্যান করব। আমি খুশি করার জন্য বড় প্ল্যান করব না, যে আমি পরে অ্যাচিভ করতে পারবো না মনে মনে বিশ্বাস করি না, এটা হিপোক্রেসি। কিন্তু আমি যা প্ল্যান করব তা আমি অ্যাচিভ করব, দ্যাটস এ ভ্যালু, একটা অর্গানাইজেশনকে ড্রাইভিং প্রিন্সিপাল। বিতে আমি বলি হচ্ছে বেনিফিশিয়েন্ট, যে উই লুক ফর ট্রাইপার্টি বেনিফিটস। ফার্স্ট হচ্ছে গিয়ে কাস্টমার্স বেনিফিট, সেকেন্ড হচ্ছে কোম্পানিজ বেনিফিট, থার্ড হচ্ছে গিয়ে মাই বেনিফিট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি। আমি সবসময় আমার এমপ্লয়ীদেরকে বলি থিঙ্ক অ্যাবাউট দিস 3 বেনিফিটস। বেনিফিশিয়েন্ট হইতে হবে, কাস্টমারের জন্য বেনিফিটটা ফার্স্ট এনশিওর করতে হবে, যে আমি যা অ্যাকশন নিচ্ছি, যা ডিসিশন নিচ্ছি, তা কাস্টমারকে বেনিফিট করে কিনা। সেকেন্ড হচ্ছে এটা কোম্পানিকে বেনিফিট করে কিনা, থার্ড হচ্ছে এটা আমাকে বেনিফিট করে কিনা। আমাকে বেনিফিট করে কিনা এই বেনিফিটটা বোঝার জন্য বুঝতে হবে ওয়েদার আই এম গ্রোয়িং উইথ এক্সপেরিয়েন্স, ক্যাপাসিটি, পারফরমেন্স। সো ওইটার সাথে অ্যালাইন হতে হবে, নাহলে এটা সাস্টেইন করবে না এই বেনিফিশিয়ারি। এই জন্য আমি বলি বেনিফিশিয়াল। সিতে আমি বলি ক্যান্ডিড, অর্থাৎ সরাসরি কথা বলা, আমার মনে যা আছে তা স্ট্রেট বলে দেয়া। আমার বস হোক, আমার এমডি হোক, আমার কাছে আসুক, আমি বলি যে ইফ ইউ হ্যাভ অ্যান অবজেকশন, ইফ ইউ হ্যাভ আ ডিফারেন্ট আইডিয়া, ইফ ইউ হ্যাভ আ ডিফারেন্ট সাজেশন, ইফ ইউ নোটিস যে সাম অফ মাই ডিসিশনস আর রং, টেল ইট অন মাই ফেস, সে ইট অন মাই ফেস, বি ক্যান্ডিড। ক্যান্ডিডনেস একটা অর্গানাইজেশনের কালচার, একটা ভ্যালু, এটাকে আমি ইনকালকেট করি। ডি হচ্ছে কি ডেয়ারিং। ডেয়ারিং মানে হচ্ছে কি অলওয়েজ একটা ডেয়ারিং অ্যাটিটিউড থাকা, যে আমি যতটুকু লাভ দিতে পারি তার চেয়ে 2 ফিট বেশি টার্গেট করব। কারণ আমি যদি স্ট্রেসটা নেই তাহলে আমি গ্রো করব, অর্গানাইজেশন গ্রো করবে, ইমপ্রুভমেন্ট হবে। তাই প্রত্যেকটা ডিসিশনে আমি সাধারণত চেক করতে বলি আমার সমস্ত লোকজনকে, আমার টিম মেম্বারদেরকে, যে ওকে চেক লিস্টের মতো চেক করো, এটা কি এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ডেয়ারিং আছে, এর মধ্যে ডেয়ারিং কম্পোনেন্ট কতটুকু। যে আমরা গতবার বাজেটে আমরা ফুলফিল করছি হচ্ছে কি 100, এবার কি 110 আমরা চেষ্টা করছি, সেই চেষ্টাটা কোথায়, দ্যাটস দ্য ডেয়ারিং কম্পোনেন্ট। এন্ড লাস্টলি ই ইজ এথিক্যাল, দ্যাট ইজ উই ওন্ট ডু এনিথিং আনএথিক্যাল, যা কিছু এথিক্যালে সাপোর্ট করে তা করবো, নাহলে ব্যবসা করবো না। তো এই যে এ বি সি ডি ই দিয়ে 5টা ভ্যালু আমি প্রমোট করি, ইট ইজ মাই ইনভেনশন, এটা আমি আমার অর্গানাইজেশন গুলোতে সবসময় প্রমোট করি। এইরকম বিভিন্ন অর্গানাইজেশনের 4টা 5টা ভ্যালু থাকে, কিন্তু এই জিনিসগুলোকে যদি অর্গানাইজেশনের পিপলের ভিতরে যদি এমবেড করে দেওয়া যায়, তাদেরকে কালচারালি যদি এটাকে ডেভেলপ করা যায়, তখনই এই বিলিফ আর ভ্যালু এই দুইটা মিলে তৈরি হয় একটা কালচার। যেই কালচারটা ডিটারমাইন করে হচ্ছে গিয়ে অর্গানাইজেশনের নর্ম। নর্ম কি জিনিস, কারণ এই ওয়ার্ডগুলো আপনারা বলছেন সব। নর্ম কি জিনিস, নর্ম হচ্ছে নিয়ম গিয়ে কানুন। নিয়ম কানুন, ঠিক না, নিয়ম কানুন হচ্ছে রুলস। নর্ম হচ্ছে গিয়ে ভালো ওর মন্দের বিচারের জন্য যে লাইনটা, অ্যাকসেপ্টেবল এবং আনএক্সেপ্টেবল, এইটা বিচার করার যে লাইনটা, এটাকে বলা হচ্ছে নর্ম। যেমন আমি ব্যক্তিগত ক্ষেত্রে, পার্সোনাল ক্ষেত্রে যদি উদাহরণ দিই, একটা সময় আজকের থেকে সে 20 বছর আগে টেলিভিশনে সে একটু খোলামেলা ড্রেস পরে টেলিভিশনে কোনো একটা মুভিতে বা কোনো কিছুতে একজন মহিলা অ্যাপিয়ার করলো, আমরা ফ্যামিলি মেম্বাররা বসে টেলিভিশন দেখতেছি, তখন আমরা কি করতাম, সঙ্গে সঙ্গে রিমোটটা দিয়ে ওই চ্যানেলটা চেঞ্জ করে দিতাম, ওইটা আগায় দিতাম, তাই না? Yes, sir. কিন্তু আজকে 20 বছর পরে ওর চেয়েও আজে বাজে জিনিস আমরা ফুল ফ্যামিলি মিলে আনফরচুনেটলি বসে দেখতেছি, অ্যান্ড উই আর ইগনোরিং দিস, অ্যান্ড ভাবছি এটা কিছু না, এগুলি পার্ট অফ লাইফ, এটা পার্ট অফ এন্টারটেনমেন্ট, পার্ট অফ থিংস, থাকবেই, উইল হ্যাভ টু ইগনোর দিস। আগের আর এখনকার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে, আগে আমাদের একটা লাইন টানা ছিল, এই লাইনের নিচে সব খারাপ, লাইনের উপর হচ্ছে ভালো। যুগের সাথে সাথে বিভিন্ন কনটেক্সটের কারণে এই লাইনটা তার পজিশন শিফট করছে, লাইনটা একটু নিচের দিকে নেমে গেছে, যার আই মাইট সে যে এখানে লাইনটা শিফট করে না, এখানে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে এখন একটা গ্রে এরিয়া আসছে। ইউ আর অলসো রাইট, বাট লাইনও শিফট করে, লাইনও শিফট করে, ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে যেমন গ্রে এরিয়া আসে, ঠিক সেরকম লাইন শিফট করে। আমি যদি ওই এক্সাম্পল না দিই আপনাকে, যদি শুধু ব্রাইবিং এর এক্সাম্পলটা দিই, যে আমাদের দেশে যে পরিমাণ মানুষ ঘুষ খায়, আনফরচুনেটলি যে পরিমাণ মানুষ ইলিগালি ইনকাম করে,
যে পরিমাণ মানুষ একটা চাকরি করে সাইড বাই সাইড অন্য কিছু করে, কম্প্রোমাইজিং জবস টাইম অ্যান্ড রিসোর্সেস, সেটাকে আজকে আমরা যেই চোখে দেখি, আজকের থেকে 20 বছর আগে ওই চোখে দেখতাম না। ওই ইয়েতে কেউ যদি ঘুষ খেয়ে কেউ যদি একটা বাড়ি করতো, সে গর্বের সাথে ওই বাড়িতে সবাই দাওয়াত দিত না, লুকায় লুকায় ওই বাড়ির ভাড়া খেত। এখন গর্বের সাথে মানুষ গাড়ি এবং বাড়ি হাঁকায় চলে, বিকজ আমাদের নর্ম, the judgment line has shifted. We no longer consider that to be that bad. It's normal. Am I True. right? Yes, sir. Absolutely. So example যদি আপনি multiple use করেন তখন আপনি বুঝতে পারবেন। So that is called norm, the line. Norm is never stagnant, never fixed না, norm shift করে, norm shift করে। যারা মুসলিম তাদের জন্য বলছি, মুসলিম অমুসলিম যে কোনো, আমাদের যে কোনো রিলিজিয়নের ক্ষেত্রে আমরা যে রিলিজিয়নে বিলিভ যেটা বলি, মুসলমানরা আমরা বলি ইমান, ইমানের স্ট্রেংথ। এই ইমানের লেভেল শিফট করে, ওকে, ইমানের লেভেল শিফট করে। তার মানে আমি অমুসলিম হয়ে যাচ্ছে, একজন মুসলমান ইমানের লেভেল একটু নেমে গেলে অমুসলিম হয়ে যাচ্ছে তা না, বাট তার কাছে কিছু আমল করা, কিছু অ্যাক্টিভিটি করা, কিছু ইবাদত করা আগে যত সোজা ছিল, নেমে যাওয়ার পরে তার চেয়ে কঠিন হয়ে গেছে, ওগুলাতে লেজিনেস চলে আসছে। এখানে তখন আমরা বলি কি যে ইমান শিফট করতেছে, ইমানের, দ্যাটস অলসো এ নর্ম শিফটিং, ওকে, ইট শিফট করে। কিন্তু যেটা শিফট করে না সেটা হচ্ছে কি নীতি, প্রিন্সিপাল। Principle is one constant. So we'll not discuss to that discussion. I'm go to discuss that discussion. আমি যেটা বলার চেষ্টা করতেছি, organizational culture is a combination of belief and values, যেটা ডিটারমাইন করে অর্গানাইজেশনের নর্ম কোথায়। বোঝা গেছে? তার মানে অর্গানাইজেশন কোনটাকে ভালো বলবে, অ্যাকসেপ্টেবল বলবে, কোনটাকে আনঅ্যাকসেপ্টেবল বলবে, দ্যাট ইজ দ্য নর্ম। যেমন মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি আছে, আমি একটা কোম্পানির ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, যে কোম্পানিতে আমার ইনিশিয়ালি প্রায় 8-10 বছর আমি চাকরি করছি। প্রথমে একটা সুইডিশ কোম্পানিতে 5 বছর চাকরি করছি, দেন হচ্ছে 8 বছর আমি একটা ব্রিটিশ কোম্পানিতে চাকরি করছি। ওই ব্রিটিশ কোম্পানিটা পরে জার্মান কোম্পানি হয়ে গেছে। ওই ব্রিটিশ কোম্পানিটা যেমন ব্রিটিশ যখন ছিল, তখন এই কোম্পানিটা ছিল সেফটি ইজ নাম্বার 1। সো ইউ মেক আ ডিসিশন, ইউ উইল হ্যাভ টু আস্ক ইউরসেলফ, ইউর সাবঅর্ডিনেট অ্যান্ড ইউর বস, যে আমি একটা কাজটা যেটা করছি সেটা সেফ হতে যাচ্ছে কিনা সবার জন্য। দ্যাট ইজ টু বি নাম্বার 1 থিং, এন্ড নাম্বার 2 ওয়াজ এথিক্স, মানে এটা কোনোভাবে আনএথিক্যাল হওয়া যাবে না। ওই কোম্পানিতে আই হ্যাভ সিন থিংস হ্যাপেনিং। বগুড়াতে একটা এলপিজি প্ল্যান্ট করে 5 বছর ফেলে রাখতে হয়েছে, 1 টাকার ব্যবসা করা যায়নি, প্ল্যান্টটা চালু করা যায়নি, 5 বছর পরে এটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছি আমরা, সিলিন্ডার এবং ভেহিকেল, ট্যাঙ্কার সবকিছু সহ। কেন? কারণ ওটা চালু করতে গেলে গভর্নমেন্টের পার্টিকুলার একটা এজেন্সিকে বা একটা অথরিটিকে কিছু ঘুষ দিতে হবে, যেটার পারমিশন এই কোম্পানির নাই, যেটা ওই কোম্পানিটা দিতে পারবে না। যেই কারণে ওই কোম্পানিটা 5 বছর ইনভেস্টমেন্ট ফেলে রাখছে, রেখে দেন বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে। দ্যাট ইজ কল্ড দ্য নর্ম। নর্মটা সেট হয়েছে তার বিলিফ এবং ভ্যালুস থেকে, যে কারণে কোম্পানিটার জন্য কি অ্যাকসেপ্টেবল কি আনঅ্যাকসেপ্টেবল সেটা ডিপেন্ড করে। সো আই হ্যাভ ওয়ার্কড ফর মাল্টিপল কোম্পানিজ, লট অফ গ্রুপ অফ কোম্পানি, অনেকগুলো গ্রুপ অফ কোম্পানিজের জন্য কাজ করছি, অনেকগুলো মাল্টিনেশনালের জন্য কাজ করছি, এন্ড আই হ্যাভ সিন ভেরিয়েশনস ইন নর্মস। সো আমরা যেটাতে আসি, এবার আমাদের সাবজেক্টে চলে আসি। হ্যাঁ, অনেক আলোচনা করে ফেলছি, ওকে। আমরা যেটা দিয়ে বলছিলাম যে সিআরএম ইজ এ কালচার দেন সফটওয়্যার। কালচার জিনিসটা বোঝা গেছে কোত্থেকে আসে, আর সিআরএম এর কালচারটা যেটা দরকার হয় সেই কালচারটাকে বলি আমরা হচ্ছে কাস্টমার সেন্ট্রিজম কালচার, কাস্টমার সেন্ট্রিক কালচার। অনেক অর্গানাইজেশনে আপনারা এই কথাটা বলতে শুনবেন যে আমরা কাস্টমার সেন্ট্রিক কোম্পানি, আমরা কাস্টমার সেন্ট্রিক অর্গানাইজেশন। কাস্টমার সেন্ট্রিক মানে কি? কাস্টমার সেন্ট্রিক মানে হচ্ছে কাস্টমার কেন্দ্রিক, ইয়েস বাংলা অর্থ, বাট হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন? সবসময় টপ প্রায়োরিটিতে। আচ্ছা, একটা এক্সাম্পল হয়ে যাক, বলেন একটা এক্সাম্পল। যেমন স্যার আগে প্রাণ যেটা বলতো যে হইতেছে তারা সবসময় কাস্টমারের হেলথ ইস্যুটাকে একদম প্রায়োরিটি দেয়, আর প্রাণ মানেই জীবন। বাট স্যার এখন সেটা সত্যতা অনেকটা বেড়ে গেছে।
আচ্ছা, একটা পার্টিকুলার ব্র্যান্ড নিয়ে আছে, আচ্ছা অসুবিধা নাই। হ্যাঁ হতে পারে, কিন্তু সেটা আসলে কাস্টমার সেন্ট্রিজমের এক্সাম্পল না। এটা হতে পারে স্যার এরকম এটা যে হচ্ছে আপনার গিয়ে আফটার একটা সেল সার্ভিস, প্রমোশনাল। যেটা সরি আবার বলেন। আফটার সেল সার্ভিস, তারপর হ্যাঁ আপনার প্রোডাক্ট কোয়ালিটি, হ্যাঁ, এই তার সকল মানে আপনি যেটা বলতে চাচ্ছেন কাস্টমারকে কতটা ইম্পর্টেন্স দেয়, কাস্টমারকে কতটা কেয়ার করে, রাইট? ইয়েস স্যার। এটাও কাস্টমার সেন্ট্রিজম না। স্যার আড়ং এর যে সেলস পার্সনরা ওনারা যেমন হলো গিয়ে কাস্টমারদেরকে একদম মানে ট্রিট আমরা বলবো করে। কাস্টমার ফ্রেন্ডলি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওকে, কাস্টমার সেন্ট্রিক না। এবার আসি কাস্টমার সেন্ট্রিক কি জিনিস। প্রথমে উল্টা উদাহরণ দিয়ে বলি। আপনি একটা গভর্নমেন্ট অফিসে গেছেন, হ্যাঁ, আপনি একটা গভর্নমেন্ট অফিসে গেছেন একটা পার্টিকুলার কাজের জন্য, খুব জরুরি কাজ। এবার আপনাকে বলা হবে কি যে এইটা সে পাসপোর্ট অফিসে এখন অনেক উন্নত হয়েছে, তারপরেও বলতেছি যে আপনি রিনিউয়ালের জন্য গেছেন, তো যাওয়ার পরে আপনি যখন ওখানে যাবেন, যাওয়ার পরে আপনাকে বলবে যে ওখানে ফর্মটা ধরাই দিল যে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে, ফর্মটা ওখান থেকে তুলতে হবে। আপনি অনলাইনেও ফিল আপ করে নিয়ে গেলে বলবে যে এইটার এই জিনিস ফিজিক্যালি লাগবে, যাক আপনি করলেন, ফর্মটা ফিল আপ করলেন, এবং ওইখানে গিয়ে আপনি জানতে পারলেন যে এটা 2 কপি লাগবে, আপনার পুরোনো পাসপোর্টের এই জিনিস লাগবে। আপনি তখন গিয়ে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, আমি তখন গিয়ে বিরক্ত হয়ে বলছি আপনারা এই জিনিসটা ওয়েবসাইটে দেখে আমি যে ফর্মটা ডাউনলোড করে আসলাম ওইখানে কেন লিখে দিলেন না যে সঙ্গে এই জিনিসগুলো লাগবে, এখানে এসে আমাকে জানতে হবে কেন? তাহলে আমি তো প্রিপারেশনটা নিয়ে আসতে পারতাম, আমাকে তখন আবার ফেরত গিয়ে আবার আসতে হবে। নো অ্যান্সার। তার মানে হচ্ছে গিয়ে ওরা ওদের যে ফাংশন বলে এটা আমাদের কাজ না, ওয়েবসাইট আমরা দেখি না। ওই টেবিল থেকে আমাকে জবাব দেওয়া হলো ওয়েবসাইট আমরা দেখি না, ওয়েবসাইট ডিপার্টমেন্ট আলাদা, আপনি ওখানে গিয়ে আলাপ করেন। ওয়েল, ভেরি গুড। আমি যখন একটা টেবিলে ফর্মটা সাবমিট করলাম তখন ওই ফর্মের থেকে দেখা গেল নেক্সট টেবিলে যাওয়ার কথা, আমি ওখানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় আছি, অনেকক্ষণ ওয়েট করছে, আসে নাই। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমার ইয়েটা আসে নাই এখনো, বলে না আপনি ওখানে গিয়ে খোঁজ নেন, ওরা পাঠায় নাই কেন সেটা তো আমি বলতে পারবো না। ইজ ইট ফ্যাক্ট অর নট? Is this the way we are dealt with? Typically yes, right? আপনি একটা কাস্টমস এর যদি ক্লিয়ারেন্স দেন 40টা টেবিল ঘুরতে হয়, কার্গোর কথা বলতেছি, কার্গো ফ্রি করতে 40টা টেবিল ঘুরতে হয়, এবং একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যে জিনিসটা ফ্লো করবে ওখানে আপনাকে জিনিসটাকে আসলে দায়িত্ব নিতে হবে। এমন অনেক আছে, কিছুদিন আগে আমার এক ফ্ল্যাটের গ্যাসের পারমিশন নিয়ে ইস্যু হচ্ছিল, গ্যাসের হঠাৎ করে অন্য নামে লাইন চলে গেছে। প্রায় 14 বছর আমরা ইউজ করতেছি, 14 বছর পরে হঠাৎ করে এক মাসে বিল আসে না, খোঁজ নিয়ে দেখি গ্যাসের অ্যাকাউন্টটা অন্য আরেক ভদ্রলোকের নামে রেজিস্টার হলো। বহুত ঘোরাঘুরির পরে তিতাসের হেড অফিসে প্রথমে যাইতে হবে, জিএম এর অফিসে, জিএম থেকে এটা পাঠানো হলো আমাদেরকে রিজিওনাল অফিসে, ওখানে গেলাম, বাট এই জিএম অফিস থেকে রিজিওনাল অফিসে ফাইলটা যেতে যাচ্ছে না, বলে যে আপনাদেরকে রিজিওনাল জিএম অফিস থেকে নিয়ে ফাইলটা নিয়ে রিজিওনাল অফিসে দিতে হবে। এই যে এই প্রসেসগুলা কি সেন্ট্রিক? আর দিস কনজিউমার অর কাস্টমার সেন্ট্রিক? নো স্যার। কাস্টমারের কি প্রয়োজন, কাস্টমার কিভাবে জিনিসটা দেখে, তার কি কাজ, কোন ডিপার্টমেন্টে যেতে হবে, কোন ডকুমেন্টের সাথে কোন ডকুমেন্ট রাখবে, ইজ দ্য কাস্টমার এক্সপার্ট? দে আর নট সাপোজ টু বি, দে আর educated on that, they are not informed about that. বাট এইখানে সেন্ট্রিজমটা হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসি, যে আমার কাজটা কতটুকু সেটা অফিসাররা বসে আছেন তারা চিন্তা করে আমার এখানে কাজটা করতে হলে এখানে 4টা সিল দেওয়া লাগবে, তাহলে আমি বুঝতে পারবো এটা অথেন্টিক, এবং 4টা সিল 4 জায়গা থেকে আসলে আমি বুঝতে পারবো এটা অথেন্টিক। সুতরাং কাস্টমারের দায়িত্ব এটা 4 জায়গা থেকে 4টা সিল এনে দেয়া। তার মানে সে কোনটাতে সেন্টার করতেছে, তার পারপাসে সেন্ট্রিক। কাস্টমারের কি হচ্ছে ডাজন্ট ম্যাটার। দ্যাট ইজ দ্য contra or reverse opposite of customer centrism. তার মানে এখানে কাস্টমার সেন্ট্রিক হলে কি হইতো, ওয়ান স্টপ সার্ভিস। কাস্টমার সেন্ট্রিক হলে প্রাইভেট ব্যাংকগুলা বা প্রাইভেট অর্গানাইজেশন গুলাতে, অনেক অর্গানাইজেশন আমরা যেটা দেখি যে আপনাকে কিছু করতেই দেয় না, আপনাকে শুধুমাত্র আপনি খালি ফোনটা তুলে একটা ফোন খালি করবেন যে এই জিনিস আমার লাগবে, পিছনে কি ঘটনা ঘটতেছে, কত হাজার টেবিলে যাচ্ছে, কতগুলা ডকুমেন্ট লাগতেছে, ইউ নেভার গেট টু ইভেন ফিল দ্যাট।
তার মানে কি পিছনে ওদের প্রসেস নাই, পিছনে ওদের ডিপার্টমেন্ট নাই, ওরা কি সবাই মিলে একটা ডিপার্টমেন্ট? নো, না সবাই অবশ্যই মিলে আছে। একটা ডিপার্টমেন্ট, তারা মাল্টিপল Sir. ডিপার্টমেন্ট, কিন্তু তারা প্রসেস এবং সবকিছু সাজিয়ে নিয়েছে অ্যারাউন্ড কাস্টমারের নিড, কাস্টমারকে সেন্টারে রেখে। দ্যাট ইজ কল কাস্টমার সেন্ট্রিক। বলেন, আপনারা কিছু বলছিলেন বা কিছু বলছিলেন? নো স্যার। তো এইটাকে বাট বলে স্যার এরকম একটা ওয়ান স্টপ সার্ভিস ডিজাইন করা, ইটস এটা ডিজাইন করা যেরকম হচ্ছে একটা হিউজ লেভেল ডিফিকাল্টি, এটা স্যার মেইনটেইন করা তার চেয়ে বড় আরো অনেক বড় ডিফিকাল্টি। আই ডিসএগ্রি। এটা স্যার ডিপার্টমেন্ট স্যার গুলো তো আমরা একটা একটা ডিজাইন, বিল্ডিং এর ভিতরেও শিফট করতে পারতাম, তাই না? একটা স্যার তাহলে হচ্ছে ঠিক ওয়ান করে এটা স্টপ ডিজাইন সার্ভিস, করাটা খুব hard। একজন বোঝা না। স্যার একটা ওয়ান স্টপ সার্ভিস আমাদের কোম্পানি কনসালটেন্সির কাজ করছে, তো আর কি হ্যাঁ, একটা সার্ভিস ডিজাইন করতে হ্যাঁ। আমাদের 6 জন আমরা এই প্রজেক্টে কাজ করছিলাম। হুম। আমরা পুরো 1 মাস লাগে এটার হিসাব সোজা করতে পারি না যে ইফ প্ল্যান এ ফেলস হোয়াট উইল বি দ্য প্ল্যান বি। আচ্ছা, আমার এমনিতে ব্যক্তিগতভাবে এক্সপার্টিস হচ্ছে কি এই জিনিস। হ্যাঁ, আমি অনেক কোম্পানির জন্য এই ওয়ান স্টপ সার্ভিস বা কাস্টমার সেন্ট্রিজম করার জন্য কাজ করে দিই। এই আজকে একটা কথা বললাম, আজকে একটা কোম্পানি করলো, আমি কনসাল্টিং করি আর কি, জিনিসটা প্রসেস কনসাল্টিং আর কি। যে প্রসেস স্ট্রিমলাইন করা, প্রসেসের কন্ট্রোল গুলাকে, কন্ট্রোল অ্যান্ড চেক এন্ড ব্যালেন্স গুলাকে এনশিওর করা, ডিপেন্ডেন্সি গুলাকে, রিসোর্স ডিপেন্ডেন্সি গুলাকে ইজি করা। It is possible. Yes, it is not as easy just opening a business and just doing it. It's not that. First thing যেটা লাগে intent. If you really want to do it, then হচ্ছে গিয়ে আপনি প্রসেস কি ABCDEF যতগুলো নোড আছে আপনি সাজান, কোনটা ডিপেন্ডেন্সি কি, কোনটাতে কন্ট্রোল কোনটাতে লাগে, কোনটাতে কার উপরে রিসোর্সের ডিপেন্ডেন্সি কি, কোনটা আমরা যখন গ্যান্ট চার্ট করি, যেমন আমরা সিপিএম করি, তাই না? আমরা সিপিএম করি হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথডে করি, যে কোনটার জন্য আসলে ডিলে হবে, কোনটার জন্য আসলে ডিলে না হইলেও চলে, কোনটাকে আমি প্যারালাল কাজ করতে পারবো, কোনটাকে আমি সিঙ্গেল স্ট্রিমে কাজ করতে হবে, এরকম কতগুলো বেসিক প্রিন্সিপাল আছে। এটা হচ্ছে উইথ এক্সপিরিয়েন্স দিস উইল অলসো বিকাম ইজি ফর ইউ, আই টেল ইউ, উইথ এক্সপিরিয়েন্স। ওকে, এটা করতে করতে বা অনেক যখন ইন্ডাস্ট্রি দেখবেন, অনেক রকমের বিজনেস যখন দেখবেন, আমি বলতেছি না আমি সুপার এক্সপার্ট, বাট অ্যাটলিস্ট ওইটুকু এক্সপার্টিস এখন আলহামদুলিল্লাহ কনফিডেন্স হয়ে গেছে। এখন আমি সাধারণত মনে করি যে ওকে, আমাকে যদি এখন সিমেন্ট ফ্যাক্টরির কথা বলা হয়, বল মিল আছে ওখানে, এই জিনিস আছে, ক্লিংকার এবং জিপসাম স্টোর হয় সাইলোতে, এইভাবে করে ইম্পোর্ট হয়, এইভাবে করে ব্যাগিং হয়, ব্যাগিং এর 2টা সাইজ হয়, তারপরে ট্রাকিং হয় এরকম, ট্রাকিং এর পরে লজিস্টিক ডিস্ট্রিবিউশন হয় এরকম। আচ্ছা ঠিক আছে, এটাকে যদি আমার কাস্টমার সেন্ট্রিক করতে হয়, কাস্টমার যদি কাস্টম অর্ডার দেয়, কাস্টমাইজড অর্ডার দেয়, ওইটাকে ফুলফিল করতে হলে আমাকে কিভাবে ব্যাগিং প্রসেস সাজাইতে হবে, কিভাবে আমার সাইলো থেকে ইনভেন্টরি খালাস করতে হবে, কিভাবে বল মিলে ইয়ে করতে হবে, এই যে প্রসেসটা আমার চোখের সামনে হঠাৎ করে দৃশ্যমান হয়ে যায়, বেসিক ফ্রেমটা দৃশ্যমান হয়ে যায়। আমাকে যদি বলা একটা লজিস্টিক্স বিজনেস, একটা ট্রান্সপোর্টেশন বিজনেস, ট্রাকিং সার্ভিস বিজনেস, আমাকে যদি বলা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের কথা, আমাকে যদি বলা আরএমজির কথা, সো ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য জিনিসটা হয়তো বোঝা সোজা হয়। এটা কেন সোজা হয়? বিকজ আই হ্যাভ বিন এবল টু ডিল উইথ, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ডিলিং উইথ সে হান্ড্রেডস অফ কোম্পানিজ অফ ডিফারেন্ট ডোমেইন। কিন্তু এই করতে করতে আমার সামনে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে এক্সপেরিয়েন্সের কারণে, যে বিজনেস যেটাই হোক, এটা পাবলিশিং বিজনেস হোক, এটা ম্যানুফ্যাকচারিং হোক, এটা সার্ভিস বিজনেস হোক, এটা লজিস্টিক্স হোক, এটা ইন্টারন্যাশনাল হোক, এটা লোকাল হোক, typically it will fall into this kind of framework, one of the 3 or one of the 5 frames. So তখন জিনিসটা ইজি হয়ে যায়। বাট কাজটা করা পসিবল, এবং কাজটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড সবাই করে, এবং এখন মডার্ন অর্গানাইজেশন যত হচ্ছে, যদি কাজটা কঠিন হতো তাহলে এরা কাস্টমার সেন্ট্রিক হতো না। এখন মডার্ন অর্গানাইজেশন গ্লোবালি সবই প্রায় কাস্টমার সেন্ট্রিক। খুব ট্রেডিশনাল কিছু আমাদের দেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে এখনো কিছু ট্রেডিশনাল কোম্পানি রয়ে গেছে যারা কাস্টমার সেন্ট্রিক না, স্পেশালি গভর্নমেন্ট অর্গানাইজেশন। প্রাইভেট অর্গানাইজেশন, আমাদের কোম্পানি, আমাদের দেশের কোম্পানিগুলো মেজরিটি কাস্টমার সেন্ট্রিক হয়ে গেছে, 100% না হলেও মোটামুটি কাস্টমার সেন্ট্রিক। বাট ওয়ান স্টপ সার্ভিস যেটা আপনি বলছেন, এটা আরেকটা প্যারামিটার। সবকিছুকে ওয়ান স্টপ করাটা ইজ নট ইজি। যেমন আমি একটা বড় প্রজেক্ট করছিলাম হচ্ছে কি 1RA রহিম আফরোজের জন্য একটা প্রজেক্ট করছিলাম, হ্যাঁ, রহিম আফরোজ গ্রুপের জন্য। যে ওদের 16টা বিজনেস ইউনিট, 16টা বিজনেস ইউনিটে ওদের টায়ারের জন্য, লুব্রিকেন্টের জন্য, ব্যাটারির জন্য, আইপিএস এর জন্য, মিৎসুবিশি জেনারেটরের জন্য, প্রামাক জেনারেটরের জন্য, বিভিন্ন জিনিসের জন্য, জি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের জন্য, ডায়ুর হোম অ্যাপ্লায়েন্সের জন্য, বিভিন্নটার জন্য বিভিন্ন নাম্বার, কাস্টমার নাম্বার,
কাস্টমার সেন্টার নাম্বার। বিভিন্নটা সেলস আউটলেটে, এক সেলসের আউটলেটে যদি আরেকটা প্রোডাক্ট সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে, সে হা করে বসে থাকে, না আপনাকে অমুকখানে যোগাযোগ করতে হবে, আমাদের আরডিএল বলে একটা ইউনিট আছে, রহিম হাফেজ ডিস্ট্রিবিউশন লিমিটেড, ওখানে যোগাযোগ করতে হবে, আপনাকে আরইএসএল এ যোগাযোগ করতে হবে, রহিম হাফেজ এনার্জি সার্ভিসেস লিমিটেড। সো এক একটা এসবিইউ কে ফরওয়ার্ড করতে। স্যার আপনি এরকম কোন কোম্পানির হচ্ছে এই ডিজাইনটা করেছেন যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স সাপ্লাই করবে? হিউম্যান রিসোর্স সাপ্লাই করবে এইরকম আমি একটা মার্কেট প্লেস ডিজাইন করছি, হ্যাঁ, যেখানে কিনা হচ্ছে কি আপনার টেম্পোরারি এই যে ওয়ার্কার আমরা এমপ্লয় করি, এটা একটা গ্লোবাল কোম্পানি, আমারই একটা কোম্পানি, বেসিক্যালি ইটস এ গ্লোবাল কোম্পানি, যেখানে হচ্ছে কি টেম্পোরারি ওয়ার্কার যখন এমপ্লয় করি, ওই ওয়ার্কারকে এমপ্লয় করার জন্য একটা প্ল্যাটফর্ম আছে ডিজাইন করছি। বাট আপনি যেটা বলতে চাচ্ছেন আমি যদি বুঝে থাকি যে রিসোর্স হায়ার করবে, এরকম তো? ইয়েস স্যার, আপনি হ্যাঁ, যেটা হতে পারে। বলছেন স্যার এটাই। হুম। তাহলে স্যার আমরা যেটা ফেল হয়েছি সেটা স্যার আপনি করে এসেছেন, এখন আমাদের বসরা ওটা দেখছে। তাই কি জিনিস এটা? স্যার এটা হচ্ছে এরকম একটা যে আমরা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে ফ্রিল্যান্সার বা না স্যার, বাসায় যে হচ্ছে আপনার নার্স বা আয়া বুয়া যে দরকার হয়, যাদের অভাবের কারণে হচ্ছে অনেক মহিলাদের হচ্ছে চাকরি ছেড়ে দিতে হচ্ছে, তো সে তাদেরকে হচ্ছে আমরা এরকম কাজের লোক সাপ্লাই করব, যারা শিক্ষিত এবং যারা মেডিসিন এবং হেলথ সাপোর্ট আর অনেক কিছু দিতে পারবে। ওকে, গ্রেট গ্রেট, ফ্যান্টাস্টিক। এই প্ল্যাটফর্মগুলো মানে আমি প্ল্যাটফর্ম করছি অনেকগুলো আর কি, হ্যাঁ, মাল্টিপল বেসিক্যালি। স্যার এটার যে কমপ্লেইন আর কমপ্লেইন ইনভেস্টিগেশন, এটার ডিজাইন 1 মাসে আমাদের ধোয়া বাইর করছে স্যার। 1 মাসে এটা হয় না। আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ওয়ান সিঙ্গেল কোম্পানি হেলথ কেয়ারে লাস্ট 6.5 বছর ধরে, হ্যাঁ, 6.5 বছর ধরে, which has become a huge platform. Unfortunately এই করোনার সময় খুব সাফার করছে, এটা অন্য কারণে, হ্যাঁ, করোনার সময় খুব হেলথ কেয়ার প্ল্যাটফর্ম খুব সাকসেসফুল হওয়ার কথা ছিল। ইট ওয়াজ বাংলাদেশের 1 নাম্বার, এখনো আছে, এখনো বাই ফার ইটস দ্য লার্জেস্ট, বাট স্টিল I suffered tremendously, হ্যাঁ, ডিউ টু ল্যাক অফ ফান্ডিং, বাট এখন আবার এটা রিভাইভ করতেছে। এই প্ল্যাটফর্মটাতে আই হ্যাভ গট আমি বলি প্রায় 9,500 ডাক্তার এই প্ল্যাটফর্মে, হ্যাঁ, একদিকে 9,500 ডাক্তার, 550 হাসপাতাল, 3,500 ফার্মেসি, 63টা ডিস্ট্রিক্টে, হ্যাঁ। সো ইটস দ্যাট কাইন্ড অফ প্ল্যাটফর্ম, যেখানে শুধু কন্টেন্ট ভিউ হয়, মেডিকেল কন্টেন্ট ভিউ হয় প্রতি মাসে হচ্ছে গিয়ে 3.5 মিলিয়ন ভিউ হয়, 35 লক্ষ ভিউ হয়, প্রায় 20 লক্ষ ইউজারের কাছে, হ্যাঁ, 2 মিলিয়ন ইউজারের কাছে। সো ইটস দ্যাট বিগ আ প্ল্যাটফর্ম, যেটার এই সমস্ত প্রসেস এবং সমস্ত কিছু। আপনাকে একটা এক্সাম্পল দিই, আমার প্রথমে আমার পেশেন্টরা সার্ভিস নিবে, এইটা রিকোয়েস্ট যদি 100 জন করতো, তার মধ্যে সার্ভিসটা আলটিমেটলি নিতে হচ্ছে কি 27 জন। আমি যখন শুরু করি 2014 সালে এটা, হ্যাঁ, 27% ওয়াজ সাকসেস রেট। ডাক্তাররা বা হাসপাতালরা সার্ভিস রিকোয়েস্ট 100টা পাইলে ওইটাকে অনার করতে হইতেছে গিয়ে 67%, 67। দ্যাট পার্সেন্টেজ গট চেঞ্জ। এই যে 27% যেটা বললাম, সেটা এখন লাস্ট পর্যন্ত এটা হইতেছে গিয়ে 92%। ওকে, সাকসেস হচ্ছে গিয়ে 92%, অর্থাৎ সমস্ত কমপ্লেন অ্যান্ড ইয়ে গিয়ে 92% সাকসেস রেট। আর ডাক্তারদের হচ্ছে গিয়ে 99.5%, 0.5% ডাক্তার এবং হাসপাতালরা সার্ভিস মিস করে। ওকে, so these processes needs to be designed and implemented ওই ওয়েতে। এবং এইখানে আই নো যেখানে হান্ড্রেডস অফ ডিফারেন্ট প্রসেসেস আছে টু এনশিওর যে পিছনে জিনিসটা সিমলেস হয়। সো ইটস নট ইজি, আই ওন্ট সে ইটস নট ইজি, বাট ইটস নট ইম্পসিবল। এবং আজকালকার যুগে এগুলো এখন একটা ফ্রেমের মধ্যে পড়ে গেছে, এই জন্য আমি এই কথা বললাম। ওকে, আমরা অনেক দূরে চলে গেছি ডিসকাশন থেকে, লেটস গেট ব্যাক টু আওয়ার ডিসকাশন। বাট হ্যাভ দিস বিলিফ যে মডার্ন বিজনেস করতে হইলে you'll have to be customer centric, you'll have to take all the pain at your back, সামনে মুখ হাসি থাকবে, কাস্টমার হাসি দেখবে, কাস্টমার কিছু টের পাবে না, নাহলে ব্যবসা হবে না, এবং এটা পসিবল। ওকে, সো আমরা যেটা বলছিলাম, চ্যাপ্টার শুরু করতে চাচ্ছিলাম, শুরু করতে করতে টাইম শেষ হয়ে যাচ্ছে। কাস্টমার সেন্ট্রিক কালচার, তার মানে সিআরএমটা হচ্ছে কাস্টমার সেন্ট্রিক কালচার লাগে। কেন লাগে এবার আমরা বলি। সিআরএম এর 2টা পার্ট। ওকে, সিআরএম এর 2টা পার্ট। একটা অংশ হচ্ছে সিআরএম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তার মানে আমার কাস্টমারের সাথে রিলেশনশিপটা আমি কিভাবে ম্যানেজ করব, কেন ম্যানেজ করব।
কাস্টমার বলতে আমরা বুঝাইতেছি, একটা বলতেছি হচ্ছে যে আমার কিনে ফেলছে সে আমার কাস্টমার। আবার আমরা বলি না দোকানে একটা, আমি যদি দোকানদার হই আমি বলি না এই জায়গা সরাও, জায়গা কাস্টমার আসতে পারতেছে না। সে তো এখনো কেনে নাই, যে আসতে পারতেছে না সে তো এসে পরে আমার সাথে দরদাম মিললে তারপরে না কিনবে। আমি অলরেডি তাকে কাস্টমার বলা শুরু করে দিচ্ছি, তাই না? We call it Yes, the potential potential customer. customer. পোটেনশিয়াল কাস্টমার। সো পোটেনশিয়াল ওয়ার্ডটা আমরা কাস্টমারের ক্ষেত্রে সবসময় ইউজ করি না। যে পোটেনশিয়াল কাস্টমার তাকেও আমরা কাস্টমার বলি, যে কিনে ফেলছে তাকেও আমরা কাস্টমার বলি, রাইট? Right, sir. এই ক্ষেত্রে এই সিআরএম এর ক্ষেত্রেও সেম জিনিস, যখন আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলতেছি তখন আমরা এই দুই ধরনের কাস্টমারের কথা বলতেছি, একটা হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার আর একটা হচ্ছে আমার অলরেডি কাস্টমার। ওকে, সো দুইটা যখন কাস্টমারের কথা বলছি তার মানে এই পুরা জিনিসটার ব্যাপ্তি বা স্কোপ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি কেনার আগ পর্যন্ত কাস্টমার, একটা হচ্ছে কেনার পরের কাস্টমার, যেটাকে আমরা বলি প্রি সেলস আর একটা বলি পোস্ট সেলস। ওকে, Yes, sir. প্রি সেলসে কাস্টমারের সাথে রিলেশনশিপ ম্যানেজমেন্টের কারণ কি, অবজেক্টিভ কি? আমি যদি কাস্টমারের সাথে রিলেশনশিপ ম্যানেজ করি, সে আমার প্রসপেক্ট, আমি এখন লেটস থিংক অ্যাবাউট অনেকগুলো বিজনেস মডেল হতে পারে, অনলাইন বিজনেস মডেল হতে পারে, রিটেল বিজনেস মডেল হতে পারে, শপ বেসড একটা মার্কেটে বিজনেস মডেল হতে পারে, ইভেন একটা কর্পোরেট বিজনেস মডেল। লেটস স্টার্ট উইথ কর্পোরেট, বোঝা সুবিধা হবে। সিআরএম আমরা সাধারণত B2B এর ক্ষেত্রে বেশি ইউজ করি। কর্পোরেট লিড, আমি একটা প্রোডাক্ট সেল করি, সে আজকে আমি ক্রাউন সিমেন্টে, আমি জানি না আপনারা কেউ আছেন, ক্রাউন সিমেন্টে আমি শনিবার দিন একটা প্রপোজাল পাঠাবো। আজকে আমি ইন্স্যুরেন্সের, আমার ব্যাক এন্ডে ইন্স্যুরেন্স কোম্পানি আছে 4টা, তাদের সাথে কথাবার্তা বলে ওদের জন্য ইন্স্যুরেন্স প্রোডাক্ট কিভাবে করে ম্যানেজ করতে হবে, ওদের ড্রাইভারদের জন্য 600 ড্রাইভার এবং 4,500 রিটেইলার, তাদের জন্য আমি ইন্স্যুরেন্স এবং হেলথ কেয়ার বান্ডেল দিব। সো ওইটা দেওয়ার জন্য যখন প্রপোজাল করতেছি, এই ক্রাউন সিমেন্ট কি আমার প্রসপেক্ট, একটা প্রসপেক্টিভ কাস্টমার। এখন ক্রাউন সিমেন্টের মতো আমার অনেক প্রসপেক্টিভ লিড আছে, সে 400 কোম্পানি ভিজিট করছে আমার টিম রিসেন্ট ফিউ মান্থসে। সে 400 কোম্পানি আমার যে প্রসপেক্ট, আমার এই 400 কোম্পানির মধ্যে কে কবে কোন জায়গায় কোটেশনের রিভিশন চাইছে, কোন জায়গায় কোন ফিচারটা এডিশনাল চেয়েছে। যেমন ক্রাউন সিমেন্টের ক্ষেত্রে ওরা বলছে যে ওদের ড্রাইভারের যে স্যালারি হয় তার অ্যাটলিস্ট 20 টাইমস যেন অ্যাক্সিডেন্টাল কাভারেজ থাকে। তার মানে ড্রাইভারের স্যালারি যদি 20,000 টাকা হয় তাহলে 8 লাখ টাকা কি হবে, অ্যাক্সিডেন্টাল কাভারেজ থাকবে যাতে তার ফ্যামিলি চলতে পারে। ওকে, সো এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা যদি আমার পিপল যদি এটাকে ঠিক মতো ক্যাপচার না করে, ঠিক মতো এক জায়গায় রেকর্ড না করে অর্গানাইজড ওয়েতে, এবং সেই অনুযায়ী এইটা করলে যে প্রাইসের ভ্যারিয়েশন হবে সেটা যদি ইনফর্ম না করে, ফিডব্যাক না দেয়, অন্য কি লাগবে এটা সাথে এগুলো ইনফর্ম না করে, তাহলে আসলেই পোটেনশিয়াল কাস্টমারটা আলটিমেটলি কাস্টমারে পরিণত হবে না। তাহলে আমাদের দফায় দফায় এই যে মিটিং কবে তার সাথে মিটিং কবে, ফলো আপ কবে করতে হবে, এই জিনিসগুলো কি অফার দেওয়া হয়েছে, সে কি চাইছিল কাস্টমার, এই জিনিসগুলো সবসময় মেনটেন করতে হচ্ছে। তার সাথে যে রিলেশনশিপটা সেটা স্ট্রাকচারালি মেনটেন করতে হচ্ছে। ইভেন আমি খোঁজ নিতে গিয়ে জানলাম যে এখানের কাউন্সিলমেন্টের সে চেয়ারম্যান হচ্ছে গিয়ে জাহাঙ্গীর আলম সাহেব। মানে জাহাঙ্গীর আলম সাহেব হচ্ছে গিয়ে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ইমপ্রেস গ্রুপের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড ডিরেক্টর, ডিএমডি উনি জাহাঙ্গীর আলম, দুই জায়গায় কমন ডিরেক্টর উনি। আমি কি করলাম, আমি জাস্ট এটা কনফিডেন্সিয়াল জিনিস জাস্ট আমি বলে বসতেছি স্টুডেন্টদের কাছে, ওকে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার জন্য আজকের ঘটনা। সো হোয়াট আই ডিড, আমি চার্টার্ড ইন্স্যুরেন্সের সিইও কে ফোন করলাম যে ওকে আপনাদের ডাইরেক্টরি হচ্ছে গিয়ে ক্রাউন সিমেন্টের ইয়েতে, আমি কোটটা করছি ক্রাউন সিমেন্টে, মেক শিওর ইউ ডোন্ট কোট, ইফ ইউ কোট ইউ ডোন্ট কোট লেস বিকজ আই এম সেলিং ইউর প্রোডাক্ট। এবং আমি এই ক্রাউনের জন্য কি করলাম, সমস্ত গ্রিন ডেল্টা, প্রগতি, অন্য সব ইন্স্যুরেন্সকে বাদ দিয়ে আমি চার্টার্ডকে সাথে নিয়ে ক্রাউনকে হ্যান্ডেল করতেছি। কেন? বিকজ দে হ্যাভ আ মিউচুয়াল ইন্টারেস্ট। সি এখানে আমার কাজে লাগছে কি, কাজে লাগছে এই নলেজটা যে চার্টার্ড অ্যান্ড ক্রাউন বোথ হ্যাভ আ কমন ডিরেক্টর বোর্ড। এই ইনফরমেশন যদি না থাকতো তাহলে আমি এই ডিলটাতে এই জিনিসটা এই পর্যন্ত নার্চার করতে পারতাম না। এই যে জিনিসটা ইনফরমেশনটা ক্যাপচার করতে হলো, নার্চার করতে হলো, এইটার জন্য আমাকে কি করতে হলো, আমার এই রিলেশনশিপটা একটা স্ট্রাকচার্ড সিস্টেমে মেইনটেইন করতে হলো। কারণ এরকম একটা না, শখানেক কাস্টমার নিয়ে আই উইল হ্যাভ টু ডিল। সো এই জিনিসগুলো যদি অর্গানাইজড ওয়েতে সিস্টেমে থাকে তাহলে বিজনেসটা অনেক বেনিফিট পাবে, যে তার প্রসপেক্ট বেটার ম্যাচিওর করবে। এইটা হচ্ছে কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের প্রি সেলস অংশ। ওকে,
Yes, sir. আরো যদি উদাহরণ দেই, অনেক সময় দেখবেন আপনার বিভিন্ন ব্যাংক, বিভিন্ন যেখানে আপনি কোনো একটা কাজে গেছিলেন বা কোনো একটা কিছু একটা করছিলেন, আপনার ডেট অফ বার্থ জানাইছেন অথবা আপনার কোনো কিছু একটা ইনফরমেশন তারা জানে, তারা কি করে, তারা আপনাকে আপনার জন্মদিনের দিন SMS করে হ্যাপি বার্থডে। ইট ইজ নট আ বিজনেস কল, ইটস এ গ্রিটিংস। কেন করে? আপনার সাথে রিলেশনশিপটা মেনটেন করতেছে, সো দ্যাট ইউ রিমেম্বার দেম, সো দ্যাট ইউ বিকাম ইন them when you get to a position, when you make a purchase decision. That is also relationship management. So CRM কি করে, প্রি সেলস এর একটা পার্ট রিলেশনশিপ ম্যানেজ করে, আরেকটা হচ্ছে কি সেল হয়ে যাওয়ার পরে আপনি যদি টিনের চশমা পরে বসেন, বলে না টিনের চশমা পরা মানে কাস্টমারকে চেনে না, এটা আমাদের কাছ থেকে কিনছিলেন আপনি, না 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 অন্য কোথা থেকে কিনছিলেন নষ্ট হয়ে যাওয়ার পরে, এটা যদি করে তাহলে শর্ট টার্মে বিজনেস হয়, লং টার্মে বিজনেস হয় না। ওই কাস্টমার দ্বিতীয়বার কোনোদিন ওই দোকান থেকে কিনবেও না এবং কিনতে বলবেও না, বরং মান করবে। উল্টাটা হয়তো আপনার কাস্টমারকে আপনি যদি আমি এই জিনিসটা করে আসছি, রহিমা ফ্রোজের উদাহরণ দিই, রহিমা 1 প্রজেক্ট করছিলাম যে 16 টাকা এক জায়গায়, আরেকটা হচ্ছে কি CRM ইমপ্লিমেন্ট করে দিয়েছিলাম ওখানে। ওইখানে যেটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে যে একটা প্রসেস, সে আপনি যদি IPS কেনেন বা একটা এয়ার কন্ডিশনার কেনেন, রহিমা ফ্রোজ কাস্টমার কেয়ার থেকে আপনাকে প্রতি 3 মাসে কোয়ার্টারে একবার ফোন করবে, স্যার আপনার 3 মাস হয়ে গেছে, আপনার এসিটা কেমন চলতেছে, আপনার এসিটা আমরা একটা ফ্রি সার্ভিসিং করে দিয়ে যাব। হাউ ডু ইউ ফিল? ফ্যান্টাস্টিক স্যার। অ্যাবসলিউটলি। আপনি যদি সেকেন্ড এসিটা কেনেন আপনার বাসার জন্য, আপনি কোনো দ্বিতীয় চিন্তা করবেন অন্য কোম্পানির কথা? চিন্তা করবেন না। আপনার আজন যদি সিস্টেমের কথা আপনার সাথে আলাপ করে, তোমার এসিটা কেমন চলতেছে, আপনার এসি যদি মাঝে মাঝে ডিস্টার্বও করে, ঠান্ডা যদি কমও দেয়, তাও আপনি বলবেন ইট ইজ ফ্যান্টাস্টিক, জি স্যার। রাইট? জি স্যার। দিস ইজ দ্য ভ্যালু অফ রিলেশনশিপ ম্যানেজমেন্ট। রহিমা ফ্রোজে যে কাজটা কতগুলো কাজ করে আসছিলাম, তার মধ্যে যেমন এটা ছিল একটা, যে 3 মাস পর পর প্রোঅ্যাক্টিভ সার্ভিসিং, কস্ট হিসাব করে দেখছি অল্প কিছু মার্জিনাল কস্ট যায়, বাট এতে যে বেনিফিট হয় সেলস এর, সেটা চিন্তার বাইরে। তারপরে হচ্ছে গিয়ে যেই গাড়ির কোম্পানি যে টায়ার, ডানলপ টায়ার বিক্রি করে, আপনি গেছেন টায়ার চেঞ্জ করতে গাড়ির, এখন গাড়ির মালিক গেছে টায়ার চেঞ্জ করতে, রহিমা ফ্রোজ কি করবে, এখন যদি জানছি ওরা এই কাজটা করবে, ওদের গ্যারেজে যদি যান রহিমা ফ্রোজ আপনার টায়ারটা সুন্দর করে চেঞ্জ করে দেবে, আপনাকে অ্যাডভাইস করবে কোন টায়ারটা আপনার জন্য ভালো হবে, সবকিছু অ্যাডভাইস করে টায়ারটা সেল করলো। সেল করার সঙ্গে সঙ্গে করবে কি, আপনার লুব্রিকেন্টটা কোনটা ইউজ করতেছেন, আপনি বললেন যে মোবিল ইউজ করি, রহিমা ফ্রোজ সেল করে হচ্ছে ক্যাস্ট্রল, বলবে এই ক্যাস্ট্রলের গুণাগুণ, মার্কেটিং পিচ তো করবে, তারপর আপনাকে পুশ করবেন, আপনি টায়ার কিনতে গেছিলেন টায়ার কিনছেন, করবে কি আপনার কাগজপত্রগুলা থেকে ও আপনার যে ফিটনেস কবে এক্সপায়ার করবে সেই ডেটটা রেখে দিবে, আপনার টোকেন কবে এক্সপায়ার করবে সেটা রেখে দিবে, ইন্স্যুরেন্স কবে এক্সপায়ার করবে সেই ডেটটা রেখে দিবে, আপনার ডেট অফ বার্থটা রেখে দিবে। এরপরে কি করবে, আপনার যখন টায়ারটা 6 মাস চলে গেছে, হ্যাঁ একটু জাস্ট কি বলি 20 সেকেন্ড নিব। ইনফরমেশনটা আমি আজকে জানছি, ভেরিফাই করছি 2টা পুলিশ বক্স থেকে, এর জন্য আর কি সবাইকে জানায় রাখি। আমাদের গাড়ির ইন্স্যুরেন্স, থার্ড পার্টি ইন্স্যুরেন্স এক্সপায়ার করছে 3 দিন আগে, তো আমরা ভয় পেয়েছিলাম কেস টেস না খাই, আজকে গেছিলাম আর আমরা জানতে পারলাম বাংলাদেশ সরকার থার্ড পার্টি ইন্স্যুরেন্স ক্যান্সেল করে দিয়েছে, এখন আর থার্ড পার্টি ইন্স্যুরেন্স বলতে কিছু নাই, আইদার ফার্স্ট পার্টি। এটা না স্যার স্যার 2 মাস 2020 আমি থার্ড পার্টি এটা করেছি, হচ্ছে ইয়ে পাইছি স্যার, হ্যাঁ সরি মাস 2 আগে এগুলার ইয়ে পাইছি আমরা স্যার, আর কি জানতে পারছি। হ্যাঁ পাইছেন, বাট এই রুলটা লটা 2018 আর কি, হ্যাঁ এটা বাট ইমপ্লিমেন্ট এই বছর হয়েছে, আমাদের 2020-এও করতে হয়েছিল আর কি, এখন আর না করে ইন্স্যুরেন্স আমি 2018 থেকে করি না ইন্স্যুরেন্স, হ্যাঁ এর আগে 2000 মানে আমাদের গাড়ি কিনছি 2002 সাল থেকে এই পর্যন্ত 16 বছর করে আসছি, বাট এই লাস্ট 2 বছর করি নাই আর কি, হ্যাঁ বিকজ আই নিউ যে এটা লতে পাস হয়ে গেছে অলরেডি, 2018 তে পাস হয়ে গেছিল লটা, মেবি সার্কুলেশন আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে, বাট এর মধ্যে হ্যাঁ এর মধ্যে আসলে করতে পারতো না কেসটা, স্পেশালি গাড়ির ক্ষেত্রে আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ইয়েতে, থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য ইনফরমেশন, এটা অনেকের জন্য কাজে লাগবে খামাখা। আচ্ছা যেটা আমি বলছিলাম যে ওখানে কি করবে, আপনি যখন টায়ার যখন কিনলেন আপনাকে 6 মাস
পরে কল করবে, স্যার আপনি একটু চেক করে দেখেন, আপনার ড্রাইভারকে একটু চেক করে দেখেন আপনার টায়ারটা কি কোনো এক সাইডে ক্ষয় হচ্ছে কিনা। যদি ক্ষয় হয় আপনি গাড়িটা চেক আপের জন্য, অ্যালাইনমেন্ট চেক আপের জন্য নিয়ে আসেন, আমরা ফ্রি অ্যালাইনমেন্ট চেক আপ করে দেবো। হ্যাঁ, কারণ টায়ারটা আপনার নাহলে বেশি দিন টিকবে না। সি হোয়াট কাস্টমার উইল ফিল, কাস্টমার ফিল টায়ার বেশি দিন না টিকলে তো ওদের ব্যবসা ভালো, উল্টা আমাকে অ্যাডভাইস করছে যাতে চেক করি, দ্যাটস এ গুড ফিলিং। সেকেন্ড হচ্ছে গিয়ে যেটা করবে যে ওই ইয়েতে আপনার যে ইন্স্যুরেন্সের ডেট, বা আমি তখনকার কথা বলছি ইন্স্যুরেন্সের ডেট বা ইয়েতে, আমি 2010 সালে ছিলাম, 2010 থেকে 12-13 পর্যন্ত ছিলাম। সো যেটা বলছিলাম যে তখন ইন্স্যুরেন্স ছিল, তখন আপনার ফিটনেসের ডেট, ট্যাক্স টোকনের ডেট ক্রস করার 15 দিন আগে আপনাকে ফোন করবে কল সেন্টার থেকে, স্যার জাস্ট আপনাকে রিমাইন্ডার দেওয়ার জন্য আপনার কিন্তু ট্যাক্স টোকনটা এক্সপায়ার করে যাবে, সো আপনি যাতে ফাইন না হয় আপনি কিন্তু এটা রিনিউ করে নিন। সি ইট ইজ নট ড্রিম অফ বিজনেস, বাট এই যে রিলেশনশিপটা কাস্টমারের সাথে রাখতেছে, কাস্টমারের মাথার মধ্যে পার্মানেন্টলি বসে যাচ্ছে। এরপরে কাস্টমার লুব্রিকেন্ট চেঞ্জ করতে গেলে রুইং অফিস থেকে করবে, ব্যাটারি চেঞ্জ করতে গেলে রুইং অফিস থেকে করবে, টায়ার চেঞ্জ করতে গেলে রুইং অফিস থেকে করবে, সার্ভিসের জন্য রুইং অফিসে যাবে। সি দিস ইজ হাউ গুড বিজনেসেস আর ডান। সো দ্যাট ইজ পোস্ট সেলস রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো এই সিআরএম জিনিসটাতে আমরা আসলে প্রি সেলস এবং পোস্ট সেলস রিলেশনশিপ নিয়ে কনসার্ন, এবং সিআরএমটা যেহেতু একটা সিস্টেম, এই সিস্টেমে আমরা প্রি সেলস এর জন্য নেসেসারি যে সমস্ত ইনফরমেশন রাখা দরকার সেটার জন্য কিছু ফিচার থাকে, এবং পোস্ট সেলস এর রিলেশনশিপ ম্যানেজ করার জন্য যে ফিচারগুলো দরকার সেগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্ত থাকি। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সিআরএম এন্ড ইআরপি দুটি অ্যাড্রেস করে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা? আজকে যদিও No, sir, কনসেপ্টুয়াল clear. আলোচনা হয়ে গেল, আমরা হয়তো ডিটেইলে নেক্সট ক্লাস যাব। ঠিক আছে, তাহলে আজকে তাহলে ক্লাস এই পর্যন্ত থাকুক। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।